নিজুম, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না, তবে আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনটা তোমার রঙে রাঙিয়ে দিতে চাই। আমার মনে হয় তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর রং হয়ে এসেছো। তুমি কি আমার প্রেমিকা হবে? আমার সব স্বপ্ন, সব অনুভূতি শুধু তোমাকেই ঘিরে। বিশ্বাস করো, আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব। শুধু একটা সুযোগ দাও। নিঝুম সিয়ামের হাতে থাকা গোলাপগুলো নিয়ে সে হঠাৎ করে ছিঁড়ে ফেলল। পাপড়িগুলো ছিটকে মারল সিয়ামের মুখের উপর। ঠাস করে একটা থাপ্পড় মারল সিয়ামের গালে। ভালোবাসা? এই, তোর সাহস কি করে হয় আমাকে সবার সামনে এভাবে প্রপোজ করার? 2 দিন ঘুরেছি ফিরেছি বলে মাথায় উঠে বসেছিস, ভাবতে শুরু করে দিয়েছিস আমি তোকে ভালোবাসি? এই, তোরা সবাই শুনছিস এই আনস্মার্ট দাঁত উঁচু খ্যাত ছেলেটা নাকি আমাকে ভালোবাসে? এই ছেলে, এই, আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? কখনো নিজেকে দেখেছিস তুই? মনে করিস এই অগোছালো চুল, এই দাঁত উঁচু করা মুখ আর এই পুরনো ছেঁড়া জামা কাপড় নিয়ে তুই আমার মতো মেয়ের যোগ্য? তুই জানিস আমি কে? আমি এই কলেজের সব থেকে সুন্দরী স্মার্ট মেয়ে, যার পেছনে শত শত ছেলেরা ঘোরে। আর তুই এসেছিস আমাকে ভালোবাসার কথা বলতে? দাঁতলা খ্যাত কোথাকার, দূর হ আমার সামনে থেকে। নিঝুমের কথা শেষ হতে সিয়ামের গালে সজোরে আরও একটা থাপ্পড় আছড়ে পড়ে। থাপ্পড়ের শব্দে পুরো ক্যাম্পাস মুহূর্তে নীরব হয়ে যায়। সিয়ামের হাতে থাকা গোলাপগুলো ছিটকে মাটিতে পড়ে যায়। তার ভালোবাসা যেন পায়ের নিচে পিষ্ট হয়। চারপাশে থাকা ছাত্রছাত্রীরা ফিসফিসানি আর টিটকিরি শুরু করে। সিয়াম অপমানে কুঁকড়ে যায়। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। সব স্বপ্ন আর সাহস ভেঙে খান খান হয়ে যাওয়ায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অপমান আর যন্ত্রণার তীব্র দহন নিয়ে সিয়াম যেন এক জীবন্ত লাশ হয়ে বাসায় ফিরে। তার ছোট অন্ধকার ঘরটা আজ আরো বেশি নির্জন ও ভয়ঙ্কর মনে হয়। কোনো মতে দরজার সিটকেনি লাগিয়ে সে নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে। তার চোখ ঘোলাটে হয়ে আসে, শরীর অবশ লাগছিল। সে দেয়াল ধরে নিজের অজান্তেই আয়নার সামনে এসে দাঁড়ায়। কি দোষ ছিল আমার? শুধু ভালোবেসেছিলাম, এটাই কি ছিল আমার অপরাধ? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে যেন নিজেরই প্রতিচ্ছবিকে চিনতে পারছিল না। তার চোখ থেকে অঝরে জল ঝরছিল, আর তার মুখ থেকে বেরিয়ে আসছিল এক আর্তনাদ। সিয়াম চিৎকার করে ওঠে। শালা বোকাচোদা খ্যাত, কেন করলি এসব? কেন? এই মুখ নিয়ে তুই প্রেম করতে চেয়েছিলি? তোর কি আছে? তুই তো গরিব। তোর কি একবার মনে হয়নি তুই ওর যোগ্য না? তুই তো একটা বোকাচোদা। ওর মতো সুন্দর স্মার্ট একটা মেয়ের সাথে তুই কি করে নিজেকে মেলাতে গেলি? তোর তো লজ্জা হওয়া উচিত। তোর তো চেহারা নেই, তোর তো কোনো স্টাইল নেই, তুই তো একটা ফেল না। কেন আমার সাথে এমনটা হলো? কেন আমি ওরকম স্বপ্ন দেখলাম? আমি তো একটা মূর্খ, একটা গাধা। সিয়াম নিজের চুল ধরে টানছিল। তার মুখে ছিল হতাশা আর ক্ষোভের ছাপ। আয়নার প্রতিচ্ছবি তাকে যেন আরো বেশি যন্ত্রণা দিচ্ছিল। সে নিজেকে নিজেই অসংখ্য গালাগাল দিচ্ছিল, আর তার চোখ থেকে জল যেন থামতেই চাইছিল না। তার ভেতরে এক তীব্র ঘৃণা জন্ম নিচ্ছিল নিজের প্রতি। সে তার চেহারার খুঁতগুলো বারবার দেখছিল, যেন সেগুলোই তার সব যন্ত্রণার কারণ। তার মনে হচ্ছিল, এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষটা আমি। যদি বোকা না হতাম তাহলে আজ এই অপমানের শিকার হতাম না। একই সময়ে কলকাতার অন্য প্রান্তে নিঝুম তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তার বিশাল সাজানো গোছানো ঘরটিও যেন আজ তার কাছে এক শূন্য খাঁচা মনে হচ্ছিল। সে দ্রুত তার বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যেন বাইরের পৃথিবীর কোনো শব্দ তার কানে না আসে। নিঝুমের চোখ ছলছল করছিল, তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু তার চোখে ছিল না কোনো অহংকার, শুধু গভীর এক বিষাদ। তার ঠোঁট কাঁপছিল, আর তার মন যেন এক জটিল চিন্তার জালে জড়িয়ে পড়েছিল। নিঝুম নিজের সাথে কেঁদে কেঁদে কথা বলতে লাগলো। আমি খুব খারাপ করেছি ওর সাথে। ওরকম কেন বললাম আমি? কেন ওকে এত কষ্ট দিলাম? ওর চোখ দেখে মনে হলো ওর সব স্বপ্ন ভেঙে দিয়েছি আমি। আমি একটা খারাপ মেয়ে, অনেক খারাপ মেয়ে। ওর তো কোনো দোষ নেই, ও তো শুধু আমাকে ভালোবাসে। এটা আমি অনেক আগে থেকেই জানি। আমিও তো তাকে মনে প্রাণে ভালোবাসি। আমাকে মাফ করে দিও সিয়াম, আমার জন্য। আমার অন্য কোনো উপায় ছিল না সিয়াম। তোমার চোখের জল দেখে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল। তোমাকে বুঝতে পারিনি। তোমাকে কষ্ট দিয়ে
আমিও যে কতটা কষ্ট পেয়েছি সেটা তুমি জানো না। আমাকে ক্ষমা করে দিও সিয়াম, ক্ষমা করে দিও। নিঝুমের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ হতে লাগলো। কিছুক্ষণ পর একটু শান্ত হয়ে আবার সে নিজের সাথে কথা বলতে লাগলো। ওর মুখটা কেমন যেন কালো হয়ে গিয়েছিল। আমি তো ওকে আঘাত করতে চাইনি, আমি তো শুধু ওকে দূরে রাখতে চেয়েছি। কিন্তু কেন মনে হচ্ছে আমি এটা অন্যায় করে ফেলেছি। মনে হচ্ছে এই এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মেয়েটা আমি। এটা আমি কি করলাম? নিঝুম বিছানার এক কোণে গুটিয়ে বসে পড়ে। তার চোখ থেকে অঝরে জল ঝরছিল তখনও। সে যেন নিজেরই কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারছিল না। এদিকে সিয়াম এখনো অন্ধকার ঘরে একা বসেছিল। তার অপমানের জ্বালা এখনো তাজা ছিল, কিন্তু ধীরে ধীরে তার মনে অন্য এক প্রশ্ন উকি দিতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠল পুরনো স্মৃতিগুলো, নিঝুমের সাথে কাটানো মুহূর্তগুলো, তাদের দুষ্টুমি, খুনসুটি আর সেই হাসিগুলো। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসছিল। সে স্বগতভাবে বলল, যদি সে আমাকে ঘৃণা করে তাহলে আগে সেসব কে ছিল? সেই দুষ্টুমি, খুনসুটি, সেই হাসি। সে যখন আমাকে দেখতো তার চোখে তো এক অন্যরকম ভালোবাসা ছিল। সে যখন আমার বোকামি দেখে হাসতো তখন তো মনে হতো যেন আমার সব ভুল ক্ষমা হয়ে গেছে। সে হাসি কি মিথ্যা ছিল? সেই দুষ্টুমি কি শুধু নাটক ছিল? কেন সে আমার সাথে তো মিশেছিল? কেন সে আমার কাঁধে হাত রেখেছিল? কেন সে আমার টিফিন বক্স থেকে খাবার চুরি করে খেত? যদি সে আমাকে অপছন্দই করত তাহলে কেন সে আমার পাশে বসতো? এসব কি শুধুই আমার ভুল ধারণা ছিল? আমার মনে হয় আমি সব কিছু ভুল বুঝছি। সে হয়তো কখনই আমাকে ভালোবাসেনি, আর আমার ভালোবাসার প্রস্তাবটা ছিল ওর কাছে একটা ভাড়া বাড়ি। আমি তো একটা বড় গাধা। দ্যাট সিয়ামের মনে তীব্র যন্ত্রণা হচ্ছিল। সে বুঝতে পারছিল না তার ভালোবাসা সত্যি ছিল নাকি শুধুই এক ভ্রম। তার চোখ দুটো যেন সব হারানো স্বপ্ন আর ফেলে আসা দিনের প্রতিচ্ছবি খুঁজছে। জানালার কাঁচ ভেদ করে আসা আবছা চাঁদের আলোয় তার মুখটা আরো বেশি বিষণ্ণ দেখাচ্ছে। সে ঘরের কোণে গুটিয়ে বসে আছে, হাতের তালু দিয়ে চোখ রগড়াচ্ছে, যেন অতীতের বিভীষিকাময় স্মৃতিগুলো মুছে ফেলতে চায়। কিন্তু স্মৃতি তো আর এত সহজে মোছা যায় না। তার মনে বারবার উকি দিচ্ছে নিঝুমের সেই নিষ্ঠুর হাসি আর তার মুখের অপমানসূচক কথাগুলো। কেন কেন এমনটা করলো? ও তো এমন ছিল না। ও তো অন্যরকম ছিল। নাকি সবটাই আমার ভুল ছিল? আমার মন কি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিল? বুঝতে পারছি। দর্শকরা, আপনারাও হয়তো ঘোরের মধ্যে আছেন যে কি হচ্ছে এসব। এদিকে সিয়াম অতীত ভাবছে, অন্যদিকে নিঝুম তাকে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করেও কেন সে নিজেও কষ্ট পাচ্ছে। সিয়ামের কেন বিশ্বাস হচ্ছে না এসব? কি আছে তাদের গল্পে? সব রহস্যের উন্মোচন ধীরে ধীরে হবে। ধৈর্য সহকারে শুনতে থাকুন। সিয়ামের চোখের সামনে ভেসে ওঠে প্রায় 1 বছর আগের এক ঝকঝকে সকাল। কলকাতার এই সুবিশাল কলেজ ক্যাম্পাসে সে প্রথম পা রাখল। সব অচেনা। সিয়ামের কিছু বন্ধু হলো। দুপুরবেলার ক্লাস শেষ হতেই যেন ছাত্রছাত্রীদের ঢল নেমেছে ক্যান্টিনে। সিয়ামের বন্ধু রাহুল আর সুমি, যারা সিয়ামের সাথে দ্রুতই মিশে গিয়েছিল, তারা তিনজনই তখন নিজেদের মধ্যে মজা করছিল, একে অপরকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল। রাহুল সিয়ামের প্লেটে রাখা চপটার দিকে আঙ্গুল তুলে বলল, কিরে সিয়াম, তোর কি মনে হয় এই চকটা পুরোটা একা খেয়ে নেবে, নাকি আমাদের জন্য কিছু রেখেছিস? দেখ, তোর দাঁত উঁচু হলেও তোর পেটটা তো আর হাতের মতো বড় না। সিয়াম মুখের মধ্যে খাবার নিয়ে হাসতে হাসতে বলল, আরে বাবা, এটা তো আমার জন্য যথেষ্টই কম। আর দাঁত উঁচু তো কি হয়েছে? এই দাঁত দিয়েই তো সব খাবার চিবিয়ে হজম করি। আর দেখ, আমার পেটটা ছোট হলেও মনটা অনেক বড়। তোদের জন্য তো আমার হৃদয়ে জায়গা আছে। সুমি মজার ছলে বলে, আরে হ্যাঁ রে, ওর হৃদয়টা তো সত্যিই অনেক বড়। কাল আমাদের অঙ্কটা করে দিয়েছিল, নাইলে তো আমরা ফেল মারতাম। তুই শুধু বাইরে থেকেই আনস্মার্ট, আসলে ভেতরে ভেতরে জিনিয়াস। আরে দূর, তোরা তো বাড়িয়ে বলছিস। আমি শুধু শুধু চেষ্টা করছিলাম। সবাই একসঙ্গে থাকলে তো সব সহজ হয়ে যায়। তিনজনই হাসিতে ফেটে পড়ল। সিয়ামের হাসিটা ছিল একদম নিষ্পাপ, শিশুর মতো সরল। সে জানতো না এই হাসিটাই দূর থেকে নিঝুমের চোখে লেগেছিল। নিঝুম তার বান্ধবীদের সাথে ক্যান্টিনের অন্য প্রান্তে একটি টেবিলে বসে কফি খাচ্ছিল। তার পরনে ছিল একটি মার্জিত সালোয়ার কামিজ,
আর তার চারপাশে যেন এক আভিজাত্যের আভা ছড়িয়েছিল। নিঝুম হঠাৎ করে সিয়ামদের টেবিলের দিকে তাকিয়েছিল। তার চোখ আটকে গিয়েছিল সিয়ামের হাসিতে। নিঝুমের বান্ধবী প্রিয়া বলল, কিরে নিঝুম, কি দেখছিস? কপি ঠান্ডা হয়ে গেল যে। নিঝুম একটু চমকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, না কিছু না তো, এমনি দেখছিলাম এই ক্যান্টিনটা আজ খুব ভিড়। ভিড় তো প্রতিদিনই থাকে, কিন্তু তোর চোখ তো ওই নতুন ছেলেটার দিকেই ছিল। ওই রকম আনস্মার্ট একটা ছেলের দিকে তুই এত মন দিয়ে কি দেখছিস? নিঝুম একটু মেজাজ দেখিয়ে বলল, আরে দূর, যা বলিস না। আমি কি ওকে নিয়ে ভাবছি নাকি? ওরকম একটা খ্যাত ছেলে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু নিঝুমের কথাগুলো তার নিজেরই কাছে মিথ্যে মনে হলো। তার ঠোঁটের কোণে তখনও লেগেছিল এক ফালি হাসি, যা সে লুকানোর চেষ্টা করছিল। সিয়াম যখন তার বন্ধুদের সাথে আড্ডা করছিল, নিঝুমের চোখে এক অদ্ভুত মুগ্ধতা খেলা করে যাচ্ছিল। সিয়ামের সারল্য, তার নিজস্ব কৌতুকবোধ, সবকিছুই নিঝুমকে টানছিল। মাঝে মাঝে সিয়াম যখন কোনো বোকামি করছিল, নিঝুমের চোখ দুটো যেন ছলছল করে উঠত হাসিতে। সে হাসছিল, কিন্তু তার হাসিটা ছিল অন্যদের চোখে না পড়ার মতো। কলেজের মূল করিডর, ক্লাসের ফাঁকে ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত। সিয়াম তার নতুন বন্ধু রাহুলের সাথে মিলে একটি মজার বই পড়ছিল। রাহুল সিয়ামকে নিয়ে মজা করছিল, কারণ সিয়াম বইয়ের একটি চরিত্রের সাথে নিজেকে মেলাতে চেষ্টা করছিল। কিরে সিয়াম, তুই তো বলছিলি এই নায়কের মতো হবে। তোর তো এই লম্বা দাঁত নিয়ে নায়ক হওয়া কঠিন। তোর তো পুরো চেহারাটাই কেমন আনস্মার্ট। সিয়াম মুখ বাঁকিয়ে বলল, আরে বাবা, নায়ক হতে গিয়ে শুধু চেহারা লাগে নাকি? সাহস আর বুদ্ধি থাকলে সব হয়। আর আমার এই দাঁত নিয়ে তো আমি সব কিছু চিবে খাবো। হ্যাঁ, চিবিয়ে খাবি বুঝলাম, কিন্তু তোর এই সাহসটা তো তোর কোনো কাজে আসবে না যদি তুই সুন্দর না হোস। লোকে তোর দিকে তাকাবেও না। তাদের এই কথোপকথন শুনে সিয়ামও হাসছিল। হঠাৎ তাদের চোখ আটকে গেল করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা নিঝুমের দিকে। নিঝুম তার বান্ধবীদের সাথে কথা বলছিল, কিন্তু তার চোখ ছিল সিয়ামের দিকে। সিয়ামের বোকামি আর তার সারল্য দেখে নিঝুমের ঠোঁটে এক অদ্ভুত হাসি লেগেছিল। সে তাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল, যেন তাদের কথাগুলো তার কাছে বেশ মজার লাগছিল। তার চোখ দুটো চিকচিক করছিল, আর তাতে ছিল এক অজানা মুগ্ধতা। সিয়াম রাহুলকে কনুই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলল, আরে দেখ রে, নিজম হাসছে আমাদের দিকে তাকিয়ে। কি ব্যাপার, ও কি আমাদের কথা শুনছে নাকি? আরে হ্যাঁ রে, ও তো হাসছে। ওরকম একটা সুন্দরী মেয়ে তোর দিকে তাকিয়ে হাসছে। তোর ভাগ্যে তো মনে হয় সত্যি সত্যি লটারি লেগেছে রে সিয়াম। আরে দূর, হয়তো এমনিতেই হাসছে। আমার মতো একটা আনস্মার্ট দাঁত উঁচু ছেলেকে দেখে কেউ হাসবে নাকি? নিশ্চয়ই অন্য কিছু দেখে হাসছে। এদিকে নিঝুমের বান্ধবী তিশা নিঝুমকে লক্ষ্য করে। কিরে নিঝুম, কি দেখছিস? আর এমন অদ্ভুতভাবে হাসছিস কেন? নিঝুম সিয়ামদের দিক থেকে চোখ সরিয়ে একটু অপ্রস্তুত হয়ে বলল, কিছু না তো, আমি তো এমনিই হাসছি। ওই ছেলেগুলো এত অদ্ভুতভাবে কথা বলছিল যে হাসি ধরে রাখতে পারলাম না। ওরা, ওই নতুন ছেলেটা আর তার বন্ধু, তুই কি ওদেরকে নিয়ে হাসছিলি? হ্যাঁ রে, দেখ, ওই নতুন ছেলেটার বন্ধু তাকে নিয়ে মজা করছে। এরকম একটা খ্যাত দাঁত উঁচু ছেলে, ওকে নিয়ে মজা করবে না তো কি করবে? নিজের চেহারা নিয়েও ওর কোনো চিন্তা নেই। কি অদ্ভুত! নিঝুমের মাথা যেন গরম হয়ে গেল। ওই, দাঁত উঁচু বললি কেন? খবরদার আর কোনোদিন যদি বলেছিস তো তোর মুখের দাঁত একটাও থাকবে না বলে দিলাম। ওর দাঁত উঁচু তো কি হয়েছে? ও কি মানুষ না? সবই আল্লাহর সৃষ্টি। পবিত্র কোরআনে স্পষ্ট বলা আছে, অবশ্যই আল্লাহ মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছেন। বুঝেছিস? নিঝুমের এমন কথা শুনে তিশা যেন থমকে গেল। সে বুঝতে পারলো এখানে আর কিছু বলা যাবে না। আচ্ছা মেরিমা, বুঝলাম। এখন বল, তুই ওর হয়ে এত লড়াই করছিস কেন? আরে আমি তার হয়ে লড়লাম কোথায়? তুই আল্লাহর সৃষ্টিকে অসমর্থন করেছিস, তাই বললাম। কি ভাবছেন দর্শকেরা? নিঝুমের মতো এমন একটি মেয়ে কেন সিয়ামকে এভাবে কষ্ট দিল? যার মনে আল্লাহর ভয়ও আছে, তাও কেন? তাই তো, আরও অনেক কিছু বাকি আছে, সামনে শুনতে থাকুন। তিশা সুর গলায় বলল, আচ্ছা বুঝলাম। কি বলছিলি? হ্যাঁ দেখ তিশা, তুই আমার বান্ধবী, কিন্তু নেক্সট টাইম কোনো মানুষকে নিয়ে এমন কথা বলেছিস তাহলে আমি ভুলে যাব তুই আমার বান্ধবী।
তিশা চুপ হয়ে গেল। নিঝুম এসব বললেও তার ভেতরের অনুভূতি ছিল অন্যরকম। সিয়ামের সেই সরলতা, তার অগোছালো ভাব, এমনকি তার সেই উঁচু দাঁত, সবকিছুই নিঝুমের কাছে কেমন যেন অদ্ভুতভাবে আকর্ষণীয় লাগছিল। সে নিজের এই নতুন অনুভূতিকে বুঝতে পারছিল না, শুধু জানতো সিয়ামকে দেখলে তার মনটা হালকা হয়ে যায় আর তার ঠোঁটে হাসি ফোটে। তার মনে হচ্ছিল এই ছেলেটা অন্যদের থেকে আলাদা। তার চারপাশে সব স্মার্ট পরিপাটি ছেলে, কিন্তু সিয়াম এক অন্যরকম জগতের মানুষ। কলেজের বিশাল লাইব্রেরি। একদিন দুপুরের বিরতি, তাই লাইব্রেরির কোনায় কোনায় কিছু ছাত্রছাত্রী বই নিয়ে বসে আছে। সিয়াম একটা পুরনো গল্পের বই নিয়ে লাইব্রেরির এক কোণে বসেছিল। তার মুখে বই পড়ার মুগ্ধতা। সে এতটাই মগ্ন যে আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ করে সিয়ামের সামনে একটা ছায়া এসে পড়ে। সিয়াম মাথা তুলে তাকায়। নিঝুমকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য বই বন্ধ করে ফেলে। নিঝুম তার হাতে একটা বই নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে এক ঝলক কৌতূহল। নিঝুম নিচু কণ্ঠে, যেন লাইব্রেরির নীরবতা ভাঙতে চায় না, বলল, এক্সকিউজ মি, সিয়াম না? সিয়াম একটু চমকে উঠে বইটা নামিয়ে রেখে বলে, হ্যাঁ, আমি সিয়াম। তুমি তুমি নিঝুম না, আমার ক্লাসমেট? নিঝুম মৃদু হেসে বলে, হ্যাঁ, আমি নিঝুম। তোমাকে দেখে মনে হলো তুমি খুব গভীর কিছু পড়ছো। কি বই পড়ছো? আরে না, গভীর কিছু না। এটা একটা পুরনো গল্পের বই, চাঁদের পাহাড়, অনেক অ্যাডভেঞ্চার। আমার এসব বই পড়তে খুব ভালো লাগে। অ্যাডভেঞ্চার? তোমার মতো একজন কলেজ ছাত্র এমন পুরনো বই পড়ছে? আজকাল তো সবাই মোবাইল, ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে। আমি একটু অন্যরকম আর কি। আমার এসব বই পড়তে খুব ভালো লাগে, কেমন যেন একটা অন্য জগতে চলে যায়। আর আমি তো সব সময়ই একটু আনস্মার্ট, তাই আধুনিক জিনিসপত্র আমার তেমন ভালো লাগে না। আনস্মার্ট? ঠিক এমনটা তো বলা যায় না। তোমার মধ্যে একটা সারল্য আছে, যেটা আজকাল খুব কম দেখা যায়। আর তোমার চোখ দুটো যখন হাসো তখন খুব নিষ্পাপ লাগে। সিয়াম নিঝুমের কথা শুনে অবাক হয়। নিঝুমের মুখে থেকে প্রশংসা, তাও তার চেহারার ব্যাপারে। সে কি বলবে বুঝতে পারে না। সিয়াম মাথা চুলকে বলে, ধন্যবাদ, তুমি তো খুব স্মার্ট। তুমি আমার সম্পর্কে এসব বলছো, কেমন লাগছে শুনতে? হ্যাঁ, আমি স্মার্ট, কিন্তু স্মার্ট মানে কি সব কিছু ভালো? জানো, মাঝে মাঝে মনে হয় তোমাদের মতো সহজ সরল জীবনটা হয়তো অনেক বেশি শান্তির। আমাদের জীবন তো শুধু চাপ আর প্রতিযোগিতা। তোমার জীবন চাপের কেন? তুমি তো কত ভালো কলেজে পড়েছো, কত সুন্দরী, টাকা পয়সার অভাব নেই। তাহলে তো তোমার কোনো সমস্যা থাকার কথা না। বাইরেরটা সব সময় ভেতরটার মতো হয় না সিয়াম। আজ আমি কি তোমার পাশে একটু বসতে পারি? এই লাইব্রেরির নীরবতাটা আমার কেমন যেন দম বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসো বসো। এখানে তো কেউ বসে না, আমি একাই থাকি। নিঝুম সিয়ামের পাশে একটা চেয়ার টেনে বসে। তাদের মাঝে বইয়ের স্তূপ, কিন্তু কথার সেতু যেন তৈরি হচ্ছে। আচ্ছা, তোমার এই অন্যরকম হওয়ার কারণ কি? মানে কেন তুমি এত সহজ সরল হয়ে থাকো? তোমার বন্ধুরা তো অন্যরকম। আমার বাবা মা শিখিয়েছেন, সহজভাবে বাঁচলে কষ্ট কম হয়। আমি গ্রাম থেকে এসেছি, ওখানেই বড় হয়েছি, তাই হয়তো আমার মধ্যে শহরের ছোঁয়া তেমন আসেনি। আর আমি মনে করি যে যেমন তার তেমনটাই ভালো। নিঝুম দৃষ্টি দূরে সরিয়ে একটু বিষণ্ণ হয়ে বলে, তুমি ঠিক বলেছ, যে যেমন তার তেমনটাই ভালো। কিন্তু সব সময় তো আর নিজের মতো থাকা যায় না। অনেক সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। সিয়াম লক্ষ্য করে নিঝুমের চোখে এক ঝলক বিষাদ। তার মনে প্রশ্ন জাগে, নিঝুমের মতো একজন মেয়েরও কি কোনো কষ্ট থাকতে পারে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কিছু হয়েছে নাকি? নিঝুম নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করে। আরে না, কিছু না, এমনি বলছিলাম। আচ্ছা, তোমার কোনো স্বপ্ন আছে? মানে কলেজে এসে কি হতে চাও? আমার স্বপ্ন? আমি আসলে গান গাইতে ভালোবাসি। খুব ইচ্ছে করে একদিন বড় সিঙ্গার হতে। জানি শুনতে পাগলামি মনে হবে, আমার মতো একজন আনস্মার্ট ছেলে যার চেহারা ভালো না, তার আবার গান গাওয়ার স্বপ্ন। গান গাইতে ভালোবাসো? তোমার গলা ভালো, আমি তো কখনো শুনিনি। হ্যাঁ, ভালোই। আমি নিজের মনে গান গাই, কলেজে কেউ জানে না। আমার মনে হয় আমার চেহারার জন্য আমার গান হয়তো কেউ পছন্দ করবে না। নিঝুম দৃঢ় কণ্ঠে বলে,
চেহারা দিয়ে কি গান বিচার করা হয় নাকি? গান তো গলা দিয়ে বিচার করা হয়। আর যদি তোমার গলা ভালো হয় তাহলে চেহারা কোনো বিষয়ই না, বরং তোমার এই সারল্যই হয়তো তোমার গানের মধ্যে একটা অন্যরকম অনুভব আনবে। আমি তো শুনতে চাই তোমার গান, তুমি আমাকে শোনাবে? সিয়াম নিঝুমের কথা শুনে যেন হতবাক হয়ে যায়। কেউ তাকে এভাবে উৎসাহ দেয়নি। তার মুখে এক ঝলক আনন্দের আভা দেখা যায়। তুমি তুমি শুনতে চাও সত্যি? হ্যাঁ সত্যি। আমি কেন মিথ্যে বলবো? তোমার মতো এত সহজ সরল মানুষ খুবই কম দেখা যায়। তোমার মধ্যে একটা নিজস্বতা আছে যেটা আমার খুব ভালো লাগে। আর তোমার স্বপ্নটা আমার কাছে মোটেও পাগলামি মনে হচ্ছে না। নিঝুমের কথাগুলো সিয়ামের মনে এক নতুন আশা জাগায়। তার মনে হয় নিঝুম হয়তো অন্যরকম, হয়তো সবাই যেমনটা ভাবে নিঝুম তেমনটা নয়। তাদের মধ্যে এক নতুন বন্ধুত্বের বীজ যেন এই লাইব্রেরির নীরবতার মধ্যেই রোপণ হতে শুরু করে। নিঝুমের চোখে তখন এক অদ্ভুত আলো, সিয়ামের প্রতি এক নতুন আবিষ্কারের মুগ্ধতা। এই কথোপকথনটা যেন তাদের ভবিষ্যতের এক অন্যরকম গল্পের ইঙ্গিত দিচ্ছিল। সিয়াম একটু হেসে বলল, তাহলে আমাদের বন্ধুত্ব হলো? নিঝুম হাত বাড়িয়ে বলল, অবশ্যই বন্ধুত্ব তো হবেই, এখন থেকে আমরা বন্ধু। তারা দুজন হাত মেলায়, তাদের চোখাচোখি হয়, আর সেই ক্ষণিকের চাহনিতে যেন এক অঘোষিত বোঝাপড়া তৈরি হয়। তবে আমি কিন্তু তোমাকে তুই করে ডাকবো, আর তুমিও আমাকে তুই করে ডাকবে। না নিঝুম, তুমি তুই করে ডাকো, আমি এভাবেই ঠিক আছি। নিঝুম কেন যেন না করতে পারল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আর শোনো, যেহেতু আমরা এখন বন্ধু, তো আমিও কিন্তু এখন থেকে তোর সাথে তোর বন্ধুদের মতো একটু একটু মজা করব। মাইন্ড করবি না কিন্তু? আরে না, আমি এসব এখন আর ভাবি না। সবাই যখন আমাকে নিয়ে মজা করে আনন্দ পায় তাহলে এতে মন্দ কি? ওকে, আসলাম তাহলে। আর আমি তোর গান শুনতে আসবো, কথা দিলাম। লাইব্রেরির কোলাহল তাদের কানে আসে না। তারা যেন নিজেদের জগতে মগ্ন ছিল। এইসব কিছু পাশ থেকে তাদের সব বন্ধুরা শুনল। নিঝুম ধীর পারে লাইব্রেরি থেকে বেরিয়ে আসলো, আর মনে মনে ভাবলো, এই ছেলেটাকে এভাবেই লাইনে আনতে হবে। তার চেহারা, উঁচু দাঁত আর চুলের স্টাইল বদলাতে হলে আমাকেও উল্টাপাল্টা বলতে হবে। আমিও তাকে খ্যাত, উঁচু দাঁত নিয়ে কথা বলবো, তাহলে হয়তো সে শুধরাবে। সে তো আর জানবে না যে আমি তাকে কতটা সম্মান করি, কতটা চাই আর কতটা ভালোবাসি। সঠিক সময় আসুক, তাকে শুধরানোর পর সব জানিয়ে দেব। এভাবেই হয়েছিল তাদের বন্ধুত্ব। 3 দিন পর কলেজের ক্যান্টিনে লাঞ্চের পর বন্ধুরা গোল হয়ে বসে আছে। তাদের হাসাহাসিতে ক্যান্টিনটা গমগম করছে। আকাশ, রাহুল, প্রিয়া, তিশা সবাই যেন তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল পরীক্ষার চাপ, নতুন মুভি আর নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন। আকাশ বলল, দোস্ত আর বলিস না, কালকে রাতে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি কুকুর আমার খাতা ছিঁড়ে ফেলেছে। রাহুল হাসতে হাসতে বলল, তোর মতো অলস পাবলিকের এটাই প্রাপ্য। আমার তো অ্যাসাইনমেন্ট শেষ, এখন শুধু পরীক্ষার অপেক্ষা। প্রিয়া বলল, তোরা শুধু পড়াশোনা আর অ্যাসাইনমেন্ট নিয়েই থাক। এই ফাঁকে আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেল, তোদের খবর নেই? আরে বাবা, কোন সুপুরুষ সে? আমাদেরকে বলবি তো? আরে ধুর, পিয়ার বয়ফ্রেন্ড মানে তো দুদিনের সম্পর্ক, নতুন কিছু বল। সবাই হাসিতে ফেটে পড়ল। নিঝুম তাদের পাশে চুপচাপ বসেছিল। সে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ঠিক তখনই সিয়াম ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে। তার পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স। এমনভাবে বন্ধুদের দিকে এগিয়ে আসে, তাদের দেখে মুহূর্তেই যেন সবার মুখে হাসি ফুটে ওঠে। আরে সিয়াম, কোথায় ছিলি রে এতক্ষণ? আমরা তো তোকে খুঁজছিলাম। কি রে সিয়াম, তুই আজকাল নিজেকে খুব বিজি ভাবিস নাকি? বন্ধুদের সাথে আড্ডা মারার সময় নেই? সিয়াম হেসে ওদের পাশে বসে, তার মুখে সেই পুরনো হাসি যা সবাইকে মুগ্ধ করে। আরে না রে, একটু কাজ ছিল। তোমরা কি নিয়ে তো আড্ডা দিচ্ছ? কোনো আড্ডা না, এখন তুই আমাদের একটা গান শোনা। আমরা সবাই তোর গান শুনতে চাই। কলেজে ফাংশনে তো হয়তো শুনতে পাবো না, তাই এখনই শোনা। সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে। হ্যাঁ সিয়াম, গান গা, গান গা। সিয়াম প্রথমে কিছুটা ইতস্তত করে। তার চোখ পড়ে নিঝুমের দিকে। নিঝুমের চোখ তখন এক অদ্ভুত চাহনি। সেও যেন সিয়ামের গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরে বাবা, এখানে কিভাবে গান গাইবো? আমার কাছে তো গিটারও নেই। আরে দূর, গিটার লাগবে না, তোর গলাটাই তো যথেষ্ট।
প্লিজ সিয়াম, একটা গান শোনা। আর নিজুমও এখনো তোর গান শোনেনি। সবাই সিয়ামকে ঘিরে ধরে, বিশেষ করে নিঝুম। সে সিয়ামের দিকে সরাসরি তাকিয়ে থাকে। নিঝুম মৃদু হেসে বলে, প্লিজ সিয়াম, একটা গান শোনা না। তোর গলাটা নাকি খুব সুন্দর সবাই বলল, তাই আমি তোর গান শুনতে চাই। নিঝুম চোখ দিয়ে ইশারা করে। সিয়াম বুঝে ফেলে সেদিন নিঝুম বলেছিল সে গান শুনবে। নিঝুমের অনুরোধ হাসি দেখে সিয়ামের মন নরম হয়ে যায়। সিয়াম দীর্ঘশ্বাস নেয়। সিয়াম নিঝুমের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে গাইতেই হয়। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। ক্যান্টিনটা মুহূর্তে নীরব হয়ে যায়। সিয়াম গলা খাকারি দিয়ে গান গাইতে শুরু করে। সে তার প্রিয় একটি হিন্দি গান গায়, হুয়া হে আজ পেহলি বার। গানটি গাইতে শুরু করে। তার গলার জাদুতে যেন পুরো ক্যান্টিনটা মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তার কণ্ঠস্বরে আবেগ আর সুরের জাদু ছড়িয়ে পড়ে। সিয়ামের গান তখন শুধুই গান ছিল না, তা ছিল তার ভেতরের প্রতিটা অনুভূতি, প্রতিটা ভালোবাসা। গানের প্রতিটি লাইন যেন নিঝুমকে উদ্দেশ্য করে গাওয়া। সিয়াম গান গাইতে গাইতে নিঝুমের চোখের দিকে তাকিয়ে থাকে। সিয়াম গান শেষ করে, পুরো ক্যান্টিন তুমুল হাততালিতে ফেটে পড়ে। অসাধারণ সিয়াম, তুই তো পুরাই আগুন লাগিয়ে দিলি। অসাধারণ, আমি তোর ফ্যান হয়ে গেলাম রে শিয়াম। সবাই সিয়ামের দিকে ছুটে আসে, তাকে অভিনন্দন জানায়। সিয়াম নিঝুমের দিকে তাকিয়ে হাসে, নিঝুমও হাসে। সিয়াম আবার অতীত থেকে বেরিয়ে আসলো। নিঝুমের সেই ঘৃণা আর অপমানের কথাগুলো এখনই সিয়ামের কানে বাজছে। অথচ 1 বছর আগেও সবকিছু কতটা আলাদা ছিল। তার মনে তখন নিঝুমের সেই হাসি আর দুষ্টুমি ভরা দিনগুলোর স্মৃতি ভেসে ওঠে, যখন নিঝুমের সাথে তার এক অদ্ভুত মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। তার মনে হয় সত্যিই কি সবটা সত্যি ছিল। কেন মনে হয়েছিল ও আমাকে ভালোবাসে? ওর হাসিতে, ওর কথায় তো অন্যরকম কিছু ছিল। এক সময় সবাই তো বলতো আমাদের মধ্যে কিছু একটা আছে। সব কি শুধু আমার ভুল ভাবনা ছিল? কি হয়েছিল সেটাই এখন জানবো। নিঝুম আর সিয়ামের বন্ধুত্ব ধীরে ধীরে এক অন্য মাত্রায় পৌঁছেছে। তাদের মধ্যে পরিচয় হয়ে গিয়েছিল লাইব্রেরিতে। সিয়ামের সহজ সরল হাসি আর নিঝুমের চঞ্চল প্রকৃতি যেন অদ্ভুতভাবে মিশে গিয়েছিল। তারা এখন প্রায়শই একসঙ্গে বসে, ক্লাস করে, এমনকি ক্যান্টিনেও দেখা হয়। দুপুরবেলা ছুটির পর ক্যান্টিনে ছাত্রছাত্রীদের ভিড়। সিয়াম তার বন্ধুদের সাথে এক টেবিলে বসে নিজের টিফিন বক্স খুলেছিল। গরম লুচি আর আলুর দম, মায়ের হাতে রান্না। সিয়াম তৃপ্তি নিয়ে খাচ্ছিল, আর তার বন্ধু রাহুল তাকে নিয়ে মজা করছিল। কিরে সিয়াম, তোর টিফিন বক্স দেখেই তো জিভে জল আসছে। তোর মা তো দারুণ রাঁধে। আরে হ্যাঁ রে, আমার মা তো আমার জন্য স্পেশালি বানায়। তোরা তো খালি বাইরের জাঙ্ক ফুড খাস। ঠিক তখনই নিঝুম তার বান্ধবীদের নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তাদের নজর সিয়ামের টিফিন বক্সের দিকে পড়ে। নিঝুমের চোখে এক দুষ্টুমি ভরা ঝিলিক দেখা যায়। নিঝুমের বান্ধবী প্রিয়া বলে, আরে নিঝুম দেখ, ওই শিয়ামটা কি খাচ্ছে। ইস, কি সব তেল চুপচুপি খাবার। নিঝুম সিয়ামের দিকে এক ঝলক তাকিয়ে মন খারাপ করে বলে, চুপ করো, খাবার খাবারই হয়, এটা আল্লাহর নিয়ামত, এরকম বলতে নেই। কিন্তু নিঝুমের চোখ দুটো বারবার সিয়ামের প্লেটে রাখা খাবারের দিকে যাচ্ছিল। সিয়াম তখনও নিঝুমকে খেয়াল করেনি, সে মগ্ন হয়ে খাচ্ছিল। নিঝুম হঠাৎ করে সিয়ামের টেবিলে এগিয়ে যায়, তার বন্ধুদের অবাক করে দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, কি রে সিয়াম, এত কি খাচ্ছিস একা একা? আমাদের দিকে তো একটুও নজর নেই, নাকি ভাবছিস তোর এই খাবার কেউ ছিনিয়ে নিয়ে খাবে? সিয়াম মুখের মধ্যে লুচি নিয়ে নিঝুমকে দেখে একটু অবাক হয়। আরে নিঝুম, তুমি? আমি তোমাকে দেখিনি, কি বলছো? চিনিয়ে নেবে এই খাবার? আমার মায়ের হাতের খাবার কেউ নিতে পারবে না। নিঝুম একটা লুচির টুকরো জোর করে তুলে নিতে নিতে বলল, আরে বাবা, কি হয়েছে? আমি তো শুধু টেস্ট করছিলাম, তোর মুখে এত কি লেগে আছে? আর তোর মুখটা তো দেখছি তেলে চুপচুপে হয়ে গেছে। উফ, কি আনস্মার্ট। সিয়াম অবাক হয়ে তাকিয়ে থাকে তার লুচিটা নিঝুমের হাতে। নিঝুম লুচিটা মুখে দিয়ে চোখ বন্ধ করে, যেন খুব মজা পেয়েছে। সিয়ামের বন্ধুরা অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সিয়াম কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আরে এটা কি করলে? আমার লুচিটা নিয়ে নিলে? এটা আমার সকালের টিফিন ছিল, তুমি তো একটা চোর। নিঝুম হেসে বলল, চোর? তোর মতো খ্যাত ছেলের খাবার চুরি করব? আমি তো শুধু একটু টেস্ট করছিলাম। আর সত্যি বলতে কি, তোর মায়ের হাতের রান্নাটা মন্দ হয় না, কিন্তু তোর মতো একটা আনস্মার্ট ছেলের হাতে এটা কেন?
আমার হাতে কেন? এটা তো আমার খাবার। যাও যাও, তোমার নিজের খাবার খাও গিয়ে, আমারটা নিবে না। নিঝুম আরও এক টুকরো লুচি নিয়ে বলে। আরে বাবা, এত রাগ করছিস কেন? একটা লুচি নিলে বুঝি তুই ফকির হয়ে যাবি? তোর তো অনেক টাকা আছে, তুই তো কোটিপতি, তাই না? আমি কোটিপতি? আমি তো একটা সাধারণ ছেলে। আর তোমার মতো অভিজাত পরিবারের মেয়ে আমার খাবার খাবে কেন? তোমার তো রুচিতে বাধার কথা। নিঝুম মুচকি হাসে, চোখ দুটো নাচিয়ে বলল। আমার রুচি তো সব সময় একটু অন্যরকম, আর তোর মতো বিরক্তকর ছেলেকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগে। তোর মুখটা যখন রেগে যায় তখন কি মজা লাগে দেখতে। সিয়াম নিঝুমের কথা শুনে আর কিছু বলতে পারে না, তার মুখে হাসি ফুটে ওঠে। নিঝুমও সিয়ামকে রাগানোর ভান করে, কিন্তু মনে মনে হাসে। তার চোখে তখন সিয়ামের প্রতি এক গভীর স্নেহ আর মজা কাজ করছিল। তারা দুজন যেন এক অদ্ভুত বোঝাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে একে অপরকে রাগানোই ছিল তাদের ভালোবাসার ভাষা। সিয়াম আবারও তার পুরনো যন্ত্রণার দিকে ফিরে আসে। নিঝুমের সাথে তার সেই খুনসুটিগুলো, তার হাসিগুলো, সবকিছুই এখন তার কাছে এক গভীর প্রতারণা মনে হচ্ছে। আমি কেন তখন বুঝতে পারিনি নিজুমের আসল উদ্দেশ্য? কেন অন্ধের মতো বিশ্বাস করেছিলাম? আমি তখন মনে করেছিলাম ও আমাকে ভালোবাসে। ওর প্রতিটা দুষ্টুমি, প্রতিটা রাগ দেখানোর ভান, সবটাই তো প্রেমের ইঙ্গিত ছিল। আমার বন্ধুরা পর্যন্ত বলতো আমাদের মধ্যে কিছু একটা আছে। আমাকে এতটাই বোকা ছিলাম? তাদের এই দুষ্টুমি ভরা সম্পর্ক কলেজের সবার কাছে যেন এক খোলা বই ছিল। সবাই তাদের দেখলেই হাসতো আর তাদের নিয়ে নানা ধরনের মন্তব্য করত। ক্লাসের ফাঁকে সিয়াম তার নোটবুকে কিছু লিখছিল। তার পাশে বসেছিল নিঝুম। সে সিয়ামের দিকে তাকাচ্ছিল, যেন তার মাথায় কোনো নতুন দুষ্টুমি এসছে। নিঝুম ফিসফিস করে বলল। কি রে সিয়াম, কি লিখছিস এত মন দিয়ে? কোনো প্রেমের কবিতা নাকি, নাকি কোনো মেয়ের নাম লিখছিস? আরে না, অঙ্ক করছি, তুই বুঝবি না। তুমি তো শুধু গল্প করো। অঙ্ক? তোর মতো একটা খ্যাত ছেলে অঙ্ক করে? আমার বিশ্বাস হচ্ছে না, দেখা তো। নিঝুম হঠাৎ করে সিয়ামের খাতাটা টেনে নেয়। সিয়াম তাকে বাধা দেওয়ার আগেই নিঝুম খাতার একটি সাদা পাতায় কলম দিয়ে সিয়ামের একটা কার্টুন এঁকে দেয়। কার্টুনে সিয়ামের সেই উঁচু দাঁত আর অগোছালো চুলের বর্ণনা ছিল। নিঝুমের আঁকা কার্টুনটি বেশ মজা ছিল। সিয়াম খাতাটা দেখে চিৎকার করে ওঠে। আরে এই, এটা কি করলে? আমার খাতায় কার্টুন এঁকে দিলে? তুমি একটা অসভ্য, আমার খাতা নষ্ট করে দিলে। নিঝুম খাতাটা উঁচিয়ে ধরে হাসতে হাসতে বলল। দেখ তোকে দেখতে কেমন লাগছে। তোর তো কোনো আর্ট সেন্স নেই। এটা তোর আসল রূপ, আয়না নিজের চেহারা দেখিস না বুঝি? সিয়াম চেয়ার থেকে উঠে নিঝুমকে ধাওয়া করতে শুরু করে। নিঝুমও হাসতে হাসতে ক্লাসরুমের বাইরে দৌড়াতে শুরু করে। তাদের এই ধাওয়া পাল্টা ধাওয়া দৃশ্য দেখে ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা হাসিতে ফেটে পড়ে। সিয়াম দৌড়াতে দৌড়াতে বলে। আমি তোমাকে ধরলে না একদম শেষ করে ফেলবো। তুমি আমার খাতা নষ্ট করেছো, আমি তোমাকে ছাড়বো না, দাঁড়াও বলছি। নিঝুম পেছন ফিরে হেসে বলে। আরে বাবা, ধরতে পারলে তো। তোর মতো একটা খ্যাত ছেলে কি আর আমাকে ধরতে পারবে নাকি? আমি তো অনেক স্মার্ট আর ফাস্ট। তাদের এই মজার দৃশ্য দেখে সিয়ামের বন্ধু রাহুল আর সুমি হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ছিল। দেখেছিস সুমিত, এদের দেখে মনে হচ্ছে যেন স্বামী স্ত্রী, সারাদিন শুধু ঝগড়া আর খুনসুটি। আরে হ্যাঁ রে, আর নিঝুমের মতো একটা অহংকারী মেয়ে সিয়ামকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। নিশ্চয় এরা গোপনে প্রেম করে, শুধু শুধু আমাদের সামনে স্বীকার করে না। আমিও নিশ্চিত ওদের মধ্যে প্রেম চলছে। ওরা দুজনেই খুব লাজুক, তাই মুখ ফুটে বলতে পারছে না। সিয়াম তো আজকাল নিঝুম ছাড়া অন্য কিছু বোঝে না। সিয়াম নিঝুমকে ধাওয়া করে করিডোরে পৌঁছে যায়। নিঝুম হঠাৎ করে থেমে যায় এবং সিয়ামের দিকে ঘুরে দাঁড়িয়ে তাকে একটি চিমটি কাটে। আহ, এত জোরে চিমটি কাটলি কেন? তুই তো একটা বুনো হাতি। বুনো হাতি? আমি তোমাকে দৌড়তে এসেছিলাম, তুমি আমার খাতা নষ্ট করেছো, এটা তোমার শাস্তি। নিঝুম আঙ্গুল তুলে সিয়ামকে বলে। শাস্তি? তোর মতো একটা আনাড়ি ছেলের সাথে কথা বলাই আমার শাস্তি। তোর দাঁতগুলো দেখ কেমন বড় বড়, আর তোর চুলগুলো তো পাখির বাসা। সিয়াম নিঝুমের কথা শুনে হাসতে শুরু করে। নিঝুমও তার দিকে তাকিয়ে হাসে। তাদের এই দুষ্টুমি, এই খেপানোর সবটাই যেন তাদের ভালোবাসার এক নীরব প্রকাশ ছিল। সিয়াম তখনও মনে করেছিল নিঝুমও তাকে ভালোবাসে। তার প্রতিটি কথা,
প্রতিটি হাসি, প্রতিটি দুষ্টুমি সিয়ামের কাছে ছিল এক অঘোষিত প্রেমের ইঙ্গিত। সে জানতো না এই স্বপ্নটা একদিন ভেঙে যাবে, আর এই ভালোবাসা একদিন চরম অপমানে পরিণত হবে। সিয়াম আবার অতীত থেকে বেরিয়ে এসে নিজের সাথে কথা বলে। আমি এতটাই অন্ধ ছিলাম, আমি ওর সব দুষ্টুমিকে ভালোবাসা ভেবেছিলাম। আমার বন্ধুরা পর্যন্ত আমাকে ভুল পথে চালিত করেছে। আমি ভেবেছিলাম সবাই যখন বলছে তাহলে নিশ্চয়ই এটাই সত্যি। আমি তো শুধু ওর হাসি আর আমার প্রতি ওর মনোযোগ দেখছিলাম, ওর ভেতরের ভয় বা ওর পরিবারের পরিস্থিতি দেখিনি। আমি তো শুধু বোকার মতো ভালোবাসতে চেয়েছিলাম, আর তার ফলস্বরূপ আজ আমি একজন অপমানের বোঝা হয়ে বেড়াচ্ছি। সিয়াম তার চোখে জল মুছে। তার মনে তখন শুধু নিঝুমের ঘৃণা ভরা মুখটাই ভেসে উঠছিল। সেই মুখ যা একদিন হাসিতে ঝলমল করত, আজ শুধু যন্ত্রণা আর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মনে হচ্ছিল এই আতঙ্কিতগুলো যেন এক নির্মম পরিহাস ছাড়া আর কিছুই না। সিয়াম নিজেকে এক অন্ধকার কোঠায় বন্দি করে রেখেছে। একদিন তার আরো কয়েকজন পুরনো বন্ধুরা তার ঘরে আসলো। সিয়াম, আজ তুই একটা গান গা, অনেকদিন হলো তোর গান শুনি না। আরে দূর, কি বলছিস? আমার দ্বারা এখন এসব সম্ভব না। না, আজকে তোর গান গাইতেই হবে। প্লিজ রনি, বোঝার চেষ্টা কর। আমার এখন গান গাওয়ার মতো মন মানসিকতা নেই। দোস্ত, আমার এই রিকোয়েস্টটা রাখবি না তুই? বন্ধুর দিকে তাকিয়ে একরাশ দ্বিধা নিয়ে গিটারটা হাতে তুলে নিল। তার হাত কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল, কিন্তু যখনই সে গিটারের তারে প্রথম সুর তুলল, একটা অদ্ভুত শান্তি তার ভেতর থেকে বেরিয়ে এলো। রনি সিয়ামের কাঁধে হাত রেখে বলল, সিয়াম দোস্ত, অন্তত আজ তো তোর মুখটা খুলবি নাকি? তার আরেক বন্ধু নিলয় বলল, কিরে, এইভাবে নিজেকে শেষ করে দিবি? একটা মেয়ের জন্য নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিবি? সিয়াম মাথা নিচু করে রইল, তার চোখে রাজ্যের হতাশা। স্বপ্ন? কিসের স্বপ্ন দেখব যখন আমার নিজেরই কোনো অস্তিত্ব নেই? নিলয় এসে সিয়ামের হাত ধরে টানল। ধুর ছাই, চল আমাদের সাথে। এখানে না, আজ ওই রেস্টুরেন্টে ওপেন মাইক আছে। তুই গান গাইলে আমাদের মনটা শান্ত হবে, বিশ্বাস কর, তোরও ভালো লাগবে। চল ওখানে। সিয়ামের আগেও বিভিন্ন জায়গায় গান গিয়েছে। অনেক জোরাজোরির পর সিয়াম রাজি হলো। তারা তাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। স্টেজে যখন সে গিটার হাতে দাঁড়ালো, তার মনে হলো এ বুঝি সে হাজারো মানুষের সামনে তার ব্যর্থতা নিয়ে দাঁড়িয়েছে। রেস্টুরেন্টের আলো ঝলমল করছিল, কিন্তু সিয়ামের চোখে ছিল অন্ধকার। সে চোখ বন্ধ করলো, আর তার ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই পরিচিত সুর। সিয়াম অরিজিৎ সিং এর অনেক বড় ফ্যান, তাই সে অরিজিৎ সিং এর তুম হি হো গানের সুর তুলল। সিয়াম পুরো গানটা শেষ করলো। তার গানে যেন জাদু ছিল। তার ভরাট গলা, প্রতিটি শব্দের গভীরতা, আর গিটারের সাথে তার হাতের অদ্ভুত সমন্বয়, সবকিছু মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি করলো। রেস্টুরেন্টের কোলাহল কমে এলো। কর্মচারীরা তাদের কাজ থামিয়ে মুগ্ধ চোখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। কাস্টমাররা যারা কিছুক্ষণ আগেও নিজেদের গল্পে মগ্ন ছিল, তারাও নিজেদের অজান্তেই চুপ করে গেল। কেউ একজন খাবারের প্লেট হাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অন্যজন হাতে ধরা গ্লাসটা নামাতে ভুলে গেছে। সবার চোখ শুধু সিয়ামের দিকে, কান তার গানের দিকে। গানের প্রতিটি লাইন সিয়ামের ভেতরের কষ্ট, তার লুকানো ব্যথা আর চাপা স্বপ্নগুলোকে ফুটিয়ে তুলছিল। একজন কাস্টমার ফিসফিস করে বলল, जिंदगी अब तुम ही हो, चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। সিয়ামের গানে এক ধরনের গভীরতা ছিল যা সহজে মানুষকে ছুঁয়ে যেতে পারে। তার গলার স্বর শুনে মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে। ঠিক সেই সময় রেস্টুরেন্টের এক কোণে বসে রাতের খাবার খাচ্ছিলেন একজন সুসজ্জিত ভদ্রলোক। তার নাম মামুন হাসান, এবং তিনি দেশের একজন স্বনামধন্য সঙ্গীত প্রযোজক। কাজের সূত্রে তার নিয়মিত রেস্টুরেন্টে আসা যাওয়া লেগেই থাকে। নতুন প্রতিভা খোঁজায় তার নেশা। যখন সিয়ামের গলা তার কানে এলো, তিনি চমকে উঠলেন। তার চামচের গতি থেমে গেল। এমন ভরাট আবেগপূর্ণ গলা তিনি খুব কমই শুনেছেন। গানটি শেষ হওয়ার পর রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। এরপর ফেটে পড়ল করতালিতে। মামুন হাসান আর দেরি করলেন না। নিজের খাবার ফেলে তিনি সিয়ামের দিকে এগিয়ে গেলেন। তোমার গলাটা অসাধারণ, সত্যি বলছি। মামুন হাসানের কথায় এক ধরনের দৃঢ়তা ছিল। তিনি সিয়ামের দিকে এগিয়ে এসে তার হাতটা ধরলেন। সিয়াম তখনও স্টেজে দাঁড়িয়ে, তার মুখ থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে। আমার নাম মামুন, আমি একজন মিউজিক প্রডিউসার।
বিশ্বাস করো, তোমার মধ্যে সেই স্পার্কটা আছে যা একজন রকস্টার হতে লাগে। সিয়াম কিছুটা অবাক হয়ে মামুন হাসানের দিকে তাকালো। এই মুহূর্তে এমন একজন মানুষের সাথে তার দেখা হবে তা সে কল্পনাও করেনি। তার ভাঙা মন, নিভে যাওয়া স্বপ্নগুলো যেন হঠাৎ করে একটা নতুন আলো দেখতে পেল। মামুন হাসান পকেট থেকে তার ভিজিটিং কার্ড বের করে সিয়ামের হাতে দিলেন। এই নাও আমার কার্ড, কালকে আমার অফিসে এসো, সকাল 11টায় চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। মামুন হাসান মৃদু হেসে সিয়ামের দিকে তাকালেন। তার চোখে ছিল এক ঝলক আশার আলো। সিয়াম মন্ত্রমুগ্ধের মতো কার্ডটা হাতে নিল। তার হাত তখনও কাঁপছে, তবে এবার ভয় নয়, উত্তেজনায়। তার চোখে এক নতুন আশার ঝলক দেখা দিল। মনে হলো এই কার্ড শুধু একটা কাগজ নয়, বরং আমার জীবনের এক নতুন দিগন্তের চাবি। যে ছেলেটি 3 দিন আগে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, আজ তার সামনে এক নতুন সম্ভাবনা এসে দাঁড়িয়েছে। অন্যদিকে আগের দিনের ঘটনা, সিয়াম যখন তার ঘরে বন্দি ছিল, তখন শহরের আরেক প্রান্তে নিঝুম তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। তার গলা শুনে বোঝা যাচ্ছে সে কতটা চিন্তিত। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। প্রতিটি শব্দ তার ভেতরের অনুশোচনা প্রকাশ করছে। সে কিছুতেই সিয়ামের সাথে যোগাযোগ করতে পারছে না, আর এই অক্ষমতা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। আমি সিয়ামকে খুঁজে পাচ্ছি না রে। নিঝুমের গলা ধরে এলো, প্রতিটি শব্দ যেন কান্নায় ভিজে যাচ্ছিল। ও কি খুব কষ্ট পেয়েছে? আমার মনে হয় ও অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি তো শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম, তিনি তাকে মেরে ফেলতো। তার বান্ধবী উপাস থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিঝুমের মনে হচ্ছিল তার নিজের সিদ্ধান্তটাই হয়তো ভুল ছিল। সে কি সিয়ামের অনুভূতিকে আঘাত করে দিয়েছে? সে কি আসলে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, নাকি অজান্তেই তাকে আরো গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছিল। নিঝুম ফোনেই ফুপিয়ে উঠল। আমি জানতাম না রে যে এমনটা হবে। আমিও তো তাকে মনে প্রাণে ভালোবাসি তিশা। আমি যেগুলো বলেছিলাম সেগুলো শুনে ও কতটা আঘাত পেয়েছে সেটা আমি বুঝতে পারছি। ওকে কি সব খুলে বলা উচিত ছিল? তিশা শান্ত গলায় বলল, নিজুম, তুই তো সিয়ামের ভালোই চেয়েছিলি। উনি কতটা কঠিন লোক আমরা জানি সবাই। হয়তো এটাই ভালো হয়েছে। সিয়ামের কিছুটা সময় দরকার নিজেকে সামনে নেওয়ার জন্য। কিন্তু আমি যদি ওকে হারিয়ে ফেলি, যদি ও আমাকে ভুল বুঝে? নিঝুমের কণ্ঠে ভয় স্পষ্ট। আমি তো শুধু চাইছিলাম ওর উপর আর কোনো বিপদ না আসুক, ওর কোনো ক্ষতি না হোক। নিঝুম ফোনটা রেখে দিল। তার চোখে তখনও জল। সে জানতো না এই মুহূর্তে সিয়াম কোথায় আছে, কেমন আছে। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। দর্শক, আপনাদের মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জানি। এই উনিটা আবার কে? নিঝুমের মনে কিসের ভয়? কে তাকে মেরে ফেলতে চেয়েছিল? আর কেনই বা নিঝুম সিয়ামকে এত ভালোবাসার পরেও ওইভাবে কষ্ট দিল? আবার বলছে তাকে বাঁচালো। সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাবেন। চলুন সামনে এগোনো যাক। এইদিকে সিয়ামের হাতে যে কার্ডটা আছে, সেটা সিয়ামের এখন এক নতুন পথের দ্বার প্রান্তে, যেখানে তার প্রতিভার স্ফুলিঙ্গ তাকে নিয়ে যাবে এক অচেনা ভবিষ্যতের দিকে। এই অনিশ্চিত মুহূর্তে নিয়তি তাদের দুজনকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষা। পরের দিন সকালে সিয়াম কার্ড হাতে নিয়ে ভাবছে, এটা কি সত্যি? আমার মতো একজন আনস্মার্ট ছেলে, যার চেহারা নিয়ে সবাই হাসাহাসি করে, তাকে কেউ গান গাওয়ার সুযোগ দেবে? এটা তো একটা স্বপ্ন। কিন্তু যদি না পারি, যদি মামুন স্যার আমাকে বাতিল করে দেন, আমি কি পারবো? তার মনে দ্বিধা কাজ করছিল, কিন্তু তার ভেতরের গায়ক সত্তা তাকে এগিয়ে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছিল। সে লম্বা একটা শ্বাস নেয়, বুকে সাহস ভরে নেয়। সিয়াম তার পুরনো জামাকাপড় পরে মামুনের দেওয়া ঠিকানায় রওনা দেয়। তার ভেতরে তখন এক মিশ্র অনুভূতি, আশা আর আশঙ্কা। সিয়াম যখন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়, সে বিষয়ে হতবাক হয়ে যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে কলকাতার অন্যতম বৃহৎ মিউজিক স্টুডিও। কাচের ঝলমলে দরজা, আধুনিক স্থাপত্য, আর ভেতরে আসা যাওয়া পথে নানা রঙের গাড়ি। সিয়াম আগে কখনো এমন জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখেনি। সে যেন এক অন্য জগতে প্রবেশ করেছে। সিয়াম স্বাগত মুখ হাঁ করে বলে, বাপ্পা, এটা কি সত্যি? এটা একটা মিউজিক স্টুডিও? আমার মতো একটা গ্রামের ছেলে এখানে আসবে? আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সে ইতস্তত করে গেটের কাছে দাঁড়ায়। তার হাতে ভিজিটিং কার্ডটা ঘামতে শুরু করে। গার্ড তাকে ভেতরে ঢুকতে দেখে কৌতূহল চোখে তাকায়। সিয়াম তার দিকে তাকিয়ে কার্ডটা দেখায়। সিয়াম নম্রভাবে বলে, আমি মামুন স্যারের সাথে দেখা করতে এসেছি। উনি আমাকে এই ঠিকানা দিয়েছিলেন।
গার্ড কার্ডটা দেখে গেট খুলে দেয়। সিয়াম ধীরে ধীরে স্টুডিওর ভেতরে প্রবেশ করে। বিশাল রিসেপশন এরিয়া, আধুনিক যন্ত্রপাতি, মিউজিকের যন্ত্রাংশ, সবকিছু তার কাছে অদ্ভুত লাগছে। সে যেন এক সিনেমা সেটে এসে পড়েছে। সিয়াম রিসেপশন ডেস্কে গিয়ে দাঁড়ায়। একটি স্মার্ট মেয়ে তাকে স্বাগত জানায়। নাম তার রেশমা। গুড মর্নিং স্যার, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? আমি আমি সিয়াম। মামুন স্যার আমাকে আসতে বলেছিলেন। ও, আপনি সিয়াম? মামুন স্যার আপনার জন্যই অপেক্ষা করছেন, প্লিজ আমার সাথে আসুন। সিয়াম রিসেপশনিস্টের পেছন পেছন হাঁটতে থাকে। তার বুক ঢিপ ঢিপ করছে। তারা একটি বিশাল রেকর্ডিং রুমের সামনে এসে দাঁড়ায়। কাছের দেওয়াল দিয়ে ভেতরটা দেখা যাচ্ছে। ভেতরে মামুন একজন গিটারিস্টের সাথে কথা বলছে। সিয়াম রেকর্ডিং রুমে প্রবেশ করে। মামুন তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসেন। আরে সিয়াম, এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ভালো। খুব খুশি হলাম তুমি এসেছো দেখে। বসো, আমি তোমার গলাটা আরেকবার শুনতে চাই। মামুন সিয়ামকে একটি মাইক্রোফোনের সামনে দাঁড়াতে বলেন। সিয়াম ভয়ে কাঁপতে শুরু করে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত বড় স্টুডিও, এত দামি যন্ত্রপাতি, সে নিজেকে খুব ছোট মনে করছে। সিয়াম কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, আমি কি একটু জল খেতে পারি? খুব নার্ভাস লাগছে। মামুন মৃদু হেসে বলে, অবশ্যই, এটা স্বাভাবিক। তোমার মতো নতুনদের একটু নার্ভাস লাগতেই পারে। টেক ইজি, নিজেকে শান্ত করো। সিয়াম এক গ্লাস জল খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মামুন তাকে একটি গান গাইতে বলেন। সিয়াম আশিকি টু সিনেমার সেই গানটি গায়, যেটা রেস্টুরেন্টে গিয়েছিল। সিয়াম গান গাইতে শুরু করে, কিন্তু নার্ভাসনেসের কারণে সে ভালো গাইতে পারে না। তার গলা কাঁপছে, সুর কেটে যাচ্ছে, তার কণ্ঠস্বর কাঁপছে, শব্দের তাল কেটে যাচ্ছে। সে চেষ্টা করছে, কিন্তু তার ভয় তাকে গ্রাস করছে। সে ভুল করে ফেলেছে। তার স্বপ্নগুলো যেন চোখের সামনেই ভেঙে যাচ্ছে। সিয়াম গান গাইতে গাইতে হঠাৎ থেমে যায়। হতাশ হয়ে বলে, সরি স্যার, আমি পারছি না, আমার গলা কাঁপছে, আমি খুব নার্ভাস। মামুন সিয়ামের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, থেমে গেলে কেন? ভয় পাচ্ছ? তোমার প্রতিভার স্ফুলিঙ্গ আছে সিয়াম। আমি সেটা প্রথম দিনই বুঝতে পেরেছি। তোমার গলার মধ্যে এক গভীর আবেগ আছে, কিন্তু এখন সেগুলো পালিশ করতে হবে, সেগুলো শান দিতে হবে। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আমি দেখেছি। মামুন সিয়ামের দিকে এগিয়ে আসেন। তবে একটা কথা মনে রেখো, সঙ্গীতের পথটা খুব কঠিন। এই পথে অনেক বাধা আসবে, অনেক পরিশ্রম করতে হবে। এটা ফুলের বিছানা নয়। তুমি কি সেই কঠিন পথের জন্য প্রস্তুত? তুমি কি নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে পারবে? সিয়াম মামুনের চোখে চোখ রাখে। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, শুধু এক দৃঢ় প্রতিজ্ঞা। সে নিঝুমের অপমানের কথা মনে করে। সে জানে তার নিজেকে প্রমাণ করতেই হবে। আমি প্রস্তুত স্যার, আমি আমার সবটা দেব। আমি জানি এটা কঠিন পথ, কিন্তু আমি হার মানতে শিখিনি। আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আমি শুধু একটা সুযোগ চাই স্যার, আমাকে বিশ্বাস করুন। আমি আপনাকে নিরাশ করব না এবার আর। মামুন সিয়ামের কথায় মুগ্ধ হন। তিনি সিয়ামের চোখে সেই দৃঢ়তা দেখতে পান, যা একজন শিল্পীর জন্য খুব জরুরি। মামুন একটু হেসে বলে, ভালো, এই আত্মবিশ্বাসটাই আমি খুঁজছিলাম। ঠিক আছে সিয়াম, আমি তোমাকে আমার দলে যোগ দিতে বলছি। আগামীকাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। সিয়াম বিশ্বাস করতে পারে না। তার চোখে জল এসে যায়। সে যেন এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল। তার মনে হয় তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। সেই দিন থেকে সিয়ামের জীবন সম্পূর্ণ বদলে যায়। স্টুডিওতে গান শেখা, সুর তৈরি করা, রেকর্ডিং করা, সবকিছুতে সে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে। ভোর থেকে রাত পর্যন্ত সে স্টুডিওতে পড়ে থাকে। তার ঘুম নেই, বিশ্রাম নেই। সে দিনের পর দিন গান প্র্যাকটিস করছে, নিজের ভুলগুলো শুধরে নিচ্ছে। মাঝে মাঝে সে হতাশ হয়ে পড়ছে, তার গলা ভেঙে যাচ্ছে, কিন্তু হার মানছে না। তার মনে শুধু একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা, একজন বড় রকস্টার হওয়া। সিয়াম রেকর্ডিং রুমে ঘামছে। আরেকবার স্যার, এই নোটটা ঠিক হচ্ছে না, আমি পারবো। মামুন কন্ট্রোল রুমে বসে থেকে বলে, টেক 5 সিয়াম, তুমি পারবে। তোমার মধ্যে সেই আগুনটা আছে। সিয়াম রাত জেগে গান প্র্যাকটিস করে, কখনো গিটার হাতে, কখনো পিয়ানোর সামনে। তার ঘরে শুধু গানের শব্দ। সে নিজের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার জন্য মরিয়া হয়ে ওঠে। তার কানে তখনও নিঝুমের সেই অপমান সূচক কথাগুলো বাজছে।
আর সেই কথাগুলো যেন তার শক্তি যোগাচ্ছে। এদিকে কলকাতায় এক বিলাসবহুল হোটেল, একটি ঝলমলে পার্টি চলছে। শহরের সব প্রভাবশালী ব্যক্তিরা সেখানে উপস্থিত। নিঝুম তার বাবার সাথে সেখানে এসছে। তার বাবা ইউসুফ আহমেদকে একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে তার চোখে মুখে এক অপ্রতিরোধ্য ক্ষমতা আর কঠোরতা। ইউসুফ আহমেদ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর সাথে কথা বলছেন, তার মুখে কঠিন অভিব্যক্তি। ব্যবসা মানে যুদ্ধ, আর যুদ্ধে জিততে হলে আপোষ চলে না। আমাকে কেউ হারাতে পারবে না। নিঝুম তার দামি পোশাকে পার্টিতে সবার সাথে হাসি মুখে কথা বলছে, কিন্তু তার মুখে কোনো সত্যিকারের হাসি নেই। তার চোখ দুটোতে এক অদ্ভুত শূন্যতা। সে যেন এক খাঁচাবন্দি পাখি। তার চারপাশে আলোর ঝলকানি, বিলাসবহুল খাবার আর উচ্চপদস্থ মানুষের আনাগোনা, কিন্তু তার মন এসবের মাঝেও একা। ইউসুফ আহমেদের এক ব্যবসায়ী বন্ধুর মেয়ে রিয়ার সাথে কথা বলছে। কি রে নিঝুম, কি হলো তোর? আজ এত চুপচাপ কেন? তুই তো পার্টিতে গেলে সবার সাথে গল্প করিস। নিঝুম একটু হেসে যেন কষ্ট করে হাসছে, বলল, কোথায় আর গল্প করব, এই একই মুখ একই কথা, সব কিছুতেই একটা ক্লান্তি এসে গেছে। ক্লান্তি? তোর তো কোনো ক্লান্তি থাকার কথা না। তোর বাবা এত বড় মানুষ, তোর আবার কিসের চিন্তা? হ্যাঁ, চিন্তা? আমাদের মতো মানুষের জীবনের চিন্তা হয়তো আরও বেশি। আমাদের কোনো স্বাধীনতা নেই। বাবার প্রতিটি পদক্ষেপ যেন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। নিঝুমের চোখ হঠাৎ করে খোলা জানালার দিকে চলে যায়। বাইরের আকাশ কালো, তার ভেতরে শূন্যতার মতোই। তার মনে তখন এক অজানা অস্থিরতা কাজ করছে। সে যেন এই বিলাসবহুল জীবনের মাঝেও শ্বাস নিতে পারছে না। তার চোখে সেই দিনের কথা ভেসে ওঠে, যেদিন সিয়ামকে সে অপমান করেছিল। তার মনে হয় সিয়াম অনেক কষ্টে আছে। ধীরে ধীরে 2টি বছর কেটে গেছে। মামুন স্যারের কঠোর প্রশিক্ষণ আর সিয়ামের অদম্য পরিশ্রম তাকে বদলে দিয়েছে। তার রুমে এখন শুধু গানের খাতা আর গিটার। তার মনে তখন নিঝুমের সে অপমানের দৃশ্য তাজা, কিন্তু সে এখন আর নিজেকে অসহায় ভাবে না। সে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া। সিয়াম এক দীর্ঘশ্বাস ফেলে বলে, 2টা বছর নিজেকে বাঁধতে বাঁধতে গড়া। নিঝুম, তুমি কি জানো তোমার সেই অপমানটাই আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে। আমি আর সেই খেত সিয়াম নেই। আমি এখন বদলে গেছি। এবার আমার খেলা শুরু। তার স্মৃতিতে ভেসে ওঠে সেই দিনটা, যেদিন মামুন স্যার তাকে একটি অভিজাত পার্লারে নিয়ে গিয়েছিল তার সম্পূর্ণ মেকওভারের জন্য। সিয়াম প্রথমে কিছুটা ইতস্তত করেছিল, কারণ সে কখনোই নিজের চেহারা নিয়ে এতটা ভাবেনি। পার্লারে জমকালো পরিবেশ, কাচের দেওয়াল, অত্যাধুনিক সরঞ্জাম আর সুগন্ধি বাতাসে মিশিয়ে এক আভিজাত্যের ছোঁয়া। সিয়াম কিছুটা অপ্রস্তুতভাবে বসে আছে, তার চোখে সংশয়। মামুন তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছেন। কি হলো সিয়াম, ভয় পাচ্ছ নাকি? এটা তো কোনো অপারেশন নয়, শুধু একটু পালিশ। একজন শিল্পী যখন মঞ্চে ওঠে তখন শুধু তার গান নয়, তার পুরো ব্যক্তিত্বটাই প্রকাশ পায়। তোমার প্রতিভা আছে, এবার সেটাকে বাইরে থেকেও প্রকাশ করার পালা। কিন্তু স্যার, আমি তো কখনো এসব নিয়ে ভাবিনি। আমার তো মনে হয় আমি যেমন তেমনই ভালো। আর এই ধাতগুলো, এগুলো তো আমার পরিচিতি। তোমার পরিচিতি তোমার গান, আর তোমার দাঁত বা চেহারা নয়। তুমি যখন লক্ষ লক্ষ মানুষের সামনে গান গাইবে তখন তাদের দেখে তুমি একজন সম্পূর্ণ শিল্পী হয়ে উঠবে। এখন এসব সামান্য খুঁত তোমার আত্মবিশ্বাসকে কমিয়ে দেবে। বিশ্বাস করো আমাকে, এটা তোমার শিল্পী জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। সিয়াম মামুনের কথায় রাজি হয়। ধীরে ধীরে তার মেকওভার শুরু হয়। তার সেই উঁচু দাঁতগুলো ঠিক করা হয়, অগোছালো চুলগুলো স্টাইলিশ কাটে সাজানো হয়। তার পুরনো ঢোলা পোশাকের বদলে তাকে আধুনিক ফিটিং পোশাক দেওয়া হয়। দাড়িগুলো ছোট করা হয়। যখন সে নিজেকে আয়নায় দেখে, সিয়াম নিজেই অবাক হয়। সে যেন নিজেকেই চিনতে পারে না। তার চোখে তখন এক নতুন ঝলক, এক আত্মবিশ্বাসের আভা। এটা কি আমি? আমি তো নিজেকে চিনতে পারছি না। স্যার, আপনি তো আমাকে বদলে দিলেন, কিন্তু আমার ভিতরের সিয়ামটা কি একই থাকবে, নাকি আমি নিজেও বদলে যাব? মামুন সিয়ামের কাঁধে হাত রাখেন। তুমি বদলাওনি সিয়াম, তোমার বাইরের রূপ বদলেছে, ভেতরের শিল্পীটা আরো ধারালো হয়েছে। এবার দুনিয়াকে দেখানোর পালা কে তুমি। 2 বছর পর শহর জুড়ে সিয়ামের নামে নতুন এক সুরের গুঞ্জন। তার প্রথম কভার গান কিংবদন্তি অরিজিৎ সিং এর কণ্ঠে গাওয়া বাতে একা ভিনা সে কভার করলো। সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়েছে। শুরুতেই কিছু অল্প সংখ্যক ভিউজ, কিন্তু ধীরে ধীরে এর ভিউ বাড়তে থাকে। সিয়ামের গলার জাদুতে মোহিত হয় সবাই। একদিন হঠাৎ করে এই গানটি যেন
ইন্টারনেটে বিস্ফোরণ ঘটায়। রাতারাতি লক্ষ লক্ষ ভিউ আর শেয়ার। কমেন্ট সেকশন ভরে যায় মানুষের প্রশংসা আর ভালোবাসায়। কিছু ইউটিউব কমেন্ট, কি অসাধারণ গলা, এই ছেলেটা কে? জাস্ট এই গানটা শুনে চোখ বন্ধ করে ফেললাম, যেন পুরো অনুভূতিটাই ছুঁয়ে গেল। নতুন সেন্সেশন, এই ছেলেটা এবার বলিউড কাঁপাবে। সিয়ামের নাম যেন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ এসবের স্ট্যাটাসে রিলস স্ক্রল করলেই তার গান, টিভিতে তার মিউজিক ভিডিও চলছে, যেখানে সিয়ামকে দেখা যায় এক নতুন রূপে, সুদর্শন, স্টাইলিশ। মিডিয়া তাকে নিয়ে লেখালেখি শুরু করে। পত্রিকার পাতায়, অনলাইন পোর্টালে শুধু সিয়ামের ছবি আর তার সাফল্যের গল্প। আজকের সঙ্গীত জগতে এক নতুন সূর্যের আগমন। সিয়াম, এই প্রতিভাবান তরুণ, তার প্রথম গান দিয়েই সাড়া ফেলে দিয়েছে। তার কণ্ঠে যেন এক অদ্ভুত জাদু আছে। আনস্মার্ট থেকে রকস্টার সিয়ামের অবিশ্বাস্য যাত্রা। তার এই টেকওভার আর প্রতিভার পেছনে কে আছেন? সিয়াম এখন শুধু একজন সাধারণ ছেলে নয়, সে এখন এক পরিচিত মুখ, এক আইকন। তার ফোন সারাক্ষণ বাজছে, ইন্টারভিউ আর শো এর অফারে দিন ভরে যাচ্ছে। নিঝুম তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে আছে, তার পাশে তার বান্ধবী প্রিয়া আর তিশা। তাদের ল্যাপটপে তখন সিয়ামের বাতে কাফিনা গানটি মিউজিক ভিডিও চলছে। নিঝুম কফির কাপ হাতে ভিডিওটি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখে তখন অবিশ্বাস। আরে নিঝুম, এই ছেলেটা কে রে? ওর গলাটা তো ফাটাফাটি। আজকাল তো শুধু এটারই গানই শুনছি। তিশা বলল, হ্যাঁ রে, আর দেখ কি হ্যান্ডসাম লাগছে, ওর চুলের স্টাইলটা দেখ। ওফ, আমি তো ক্রাশই খেয়ে গেলাম। নিঝুম নির্বাক হয়ে ভিডিওটি দেখছিল। সিয়ামের নতুন রূপ তাকে প্রথমটায় চিনতে দেয়নি। আর সেই উঁচু দাঁত, সেই অগোছালো চুল, কিছুই নেই। এ যেন এক অন্য মানুষ। কিন্তু তার চোখে চোখ পড়লেই নিঝুমের মন খচখচ করে ওঠে। কোথাও যেন একটা পরিচিত ছাপ রয়েছে। গানের শেষে যখন শিল্পীর নাম হিসেবে সিয়াম লেখাটা ভেসে ওঠে, নিঝুমের হাত থেকে কফির কাপ পড়ে যায়। নিঝুম চিৎকার দিয়ে ওঠে, হতবাক হয়ে বলে, সিয়াম, আমি বিশ্বাস করতে পারছি না, এই ছেলেটা এত বদলে গেল কিভাবে? ও তো সেই সিয়াম না। প্রিয়া আর তিশা নিঝুমের এই প্রতিক্রিয়া দেখে অবাক। প্রিয়া বলে, কিরে নিঝুম, তুই ওকে চিনিস নাকি? আর এইভাবে চিৎকার করছিস কেন? আরে দেখতে পাচ্ছিস না, এটা আমাদের সিয়াম। ও তো সেই আনস্মার্ট সিয়াম না, ও এখন কত বদলে গেল। তিশা আর প্রিয়া নিঝুমের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। তারা ভিডিওতে থাকা সিয়াম আর তাদের চেনা সিয়ামের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছিল না। কি বলছিস? ওই আনস্মার্ট দাঁত উঁচু আমাদের সিয়াম? এটা তো অসম্ভব। এই সিয়াম তো, এ তো একজন মডেলের মতো। দাঁড়া, আমি আর একবার দেখে নিই। নিঝুম নিজের হাতের দিকে তাকায়, যেই হাত দিয়ে সিয়ামকে থাপ্পড় মেরেছিল। আমি নিশ্চিত, ওর চোখের দিকে তাকা, আমি ভুলতে পারি না, ও সেই সিয়ামই। প্রিয়া আবার প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখে নিল, সেও অবাক। আরে সত্যিই তো, এটা তো আমাদের সিয়াম। ও মাই গড, দেখ এখন তাকে কত কিউট লাগছে। নিঝুম ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেখানে সিয়ামের হাসি ঝলমলে মুখটা দেখা যাচ্ছে। তার চোখে জল চিকচিক করে ওঠে। তার মন তখন দ্বিধা আর অনুশোচনায় ভরে ওঠে। নিঝুমের কান্নায় গলা বুজে আসে। আমি কি করেছি? আমি ওকে এত অপমান করলাম কেন? সেই দিন এমনটা না করলেও পারতাম আমি। তার মনে হচ্ছিল সিয়ামের আজকের এই সাফল্য যেন তার নিজেরই ভুলের এক কঠিন শাস্তি। সে সিয়ামের কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু তার মনে একই সাথে ভয় কাজ করছে। সিয়াম কি আমাকে ক্ষমা করবে, নাকি আমার অপমান আমাকে ফিরিয়ে দিবে? নিঝুমের মনে এক অস্থিরতা কাজ করতে থাকে, যেন সে এক অজানা পথের দিকে হাঁটতে শুরু করেছে। এভাবেই সিয়ামকে বিভিন্ন কনসার্টে ইনভাইট করতে শুরু করে, বড় বড় শোতে অংশগ্রহণ করে। সে পুরো ইন্ডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। সে এখন শুধু একজন গায়ক নয়, একজন উঠতি তারকা, একজন রকস্টার। সিয়াম তার মেসের পুরনো বিছানায় শুয়ে নেই আর। এখন সে শহরের সবচেয়ে আভিজাত পেন্ট হাউসের বিলাসবহুল ঘরে বসে আছে। তার হাতের ল্যাপটপে তখনও জ্বলজ্বল করছে তার গানের ভিউ এবং শেয়ারের সংখ্যা, যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে। চারপাশে তার ছবি, পত্রিকার কাটিং, কিন্তু তার চোখে এখনো সেই পুরনো স্মৃতি, সেই অপমানের দাগ। আজ সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে ফিরছে, তার নিজের কলেজে। এই প্রত্যাবর্তন শুধু তার নিজের জন্য নয়, এটা তার প্রতিশোধের প্রথম ধাপ।
সিয়াম হালকা হেসে বলে, কলেজ, যেখানে আমার জীবন বদলে গিয়েছিল, যেখানে আমি অপমানের চরম শিখরে পৌঁছে গেছিলাম, আজ সেই জায়গাতেই আমি ফিরে যাচ্ছি। তবে আগের সিয়াম হয়ে নয়, আমি এক রকস্টার সিয়াম। দেখি সেই নিজুম আজ কী করে। তার মনে তখনও নিঝুমের সেই দিনের নিষ্ঠুর হাসিটা তাজা। সে প্রতিজ্ঞা করেছিল নিজেকে প্রমাণ করবে। আর আজ সেই দিন, সেই মঞ্চ, কলকাতার সেই অভিজাত কলেজের সুবিশাল অডিটোরিয়ামের বাইরে তখনও উপচে পড়া ভিড়। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। বিশাল স্টেজে চোখ ধাঁধানো লাইটিং, সাউন্ড সিস্টেম, চারিদিকে ছাত্রছাত্রীদের উল্লাস আর উত্তেজনা। তাদের মুখে একটাই নাম, রকস্টার সিয়াম। কলেজের প্রিন্সিপাল আর কয়েকজন কমিটির সদস্যরা অতিথি স্বাগত জানাচ্ছে। প্রিন্সিপাল ফোনে কথা বলতে বলতে বলে, হ্যাঁ স্যার, সব প্রস্তুতি শেষ। রকস্টার সিয়াম একটু পরেই পৌঁছাচ্ছেন। ছাত্রছাত্রীরা তো তাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আয়োজক কমিটির একজন সদস্য বলেন, বিশ্বাসই হচ্ছে না আমাদের কলেজে সিয়াম আসছে। মাত্র 2 বছর আগেও ও ছিল কলেজের সবচাইতে আনস্মার্ট ছেলে, এখন তো ও সুপারস্টার। আয়োজক কমিটির সদস্য বললেন, কে ভেবেছিল সেদিন যারা ওকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই ওর জন্য চিৎকার করছে। কলেজের প্রধান গেটে একটি কালো বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ির চারপাশে দেহরক্ষীদের কড়া পাহারা। ছাত্রছাত্রীরা গাড়ির দিকে হুমড়ি খেয়ে পড়ে। একটি নীরব উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। গাড়ি থেকে যখন সিয়াম নামে, তখন যেন পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে যায়। তারপর এক মুহূর্তেই ফেটে পড়ে তুমুল চিৎকারে। সিয়াম স্টাইলিশ কালো পোশাক, নিখুঁত চুলের স্টাইল আর চোখে সানগ্লাস পরে গাড়ি থেকে বের হয়। তার মুখে এক আত্মবিশ্বাসী হাসি, তার হাঁটার ভঙ্গিতে যেন এক তারকাসুলভ দ্যুতি। সে এখন আর সেই লাজুক আনস্মার্ট সিয়াম নয়। তার প্রতিটি পদক্ষেপে যেন এক দৃঢ় প্রত্যয় আর ক্ষমতাবান সত্তা প্রকাশ পাচ্ছিল। এক ছাত্রী চিৎকার দিয়ে বলে, শিয়াম, ও মাই গড, ও কি হ্যান্ডসাম লাগছে। আরেকজন ছাত্র বলে, আমাদের সিয়াম, রকস্টার সিয়াম। ও হো হো হো। সিয়াম ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে যায়। তার মুখে তখনও সেই রহস্যময় হাসি। অডিটোরিয়ামের প্রথম সারিতে বসে আছে নিঝুম, তার বান্ধবী প্রিয়া আর তিশা সহ। নিঝুমের চোখে তখন এক গভীর মুগ্ধতা। সে সিয়ামকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সিয়ামকে দেখে তার মনে পড়ছিল সেই দিনের কথা, যেদিন সে সিয়ামকে অপমান করেছিল। তার মুখে তখন অনুশোচনার কালো মেঘ। প্রিয়া ফিসফিস করে বলে, নিঝুম, এটা কি সত্যিই সিয়াম? আমি তো ওকে চিনতেই পারছি না, ও তো পুরাই বদলে গেছে। তিশা বলে, বিশ্বাসই হচ্ছে না, সে আনস্মার্ট সিয়াম আজ কি না এরকম রকস্টার। আর ওর স্টাইল দেখ, ওহ, ও যদি আজ আমার দিকে তাকাতো। নিঝুম কোনো কথা বলতে পারে না। তার চোখ স্থির সিয়ামের দিকে। তার মনে হাজারো কথা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছিল না। তার মনে হচ্ছিল সিয়ামের এই পরিবর্তন যেন তারই ভুলের ফল। সিয়াম স্টেজে উঠে আসে। তুমুল হাততালি আর চিৎকারে অডিটোরিয়াম মুখরিত। সিয়াম মাইক্রোফোনের সামনে দাঁড়ায়, এক ঝলক চারিদিকে তাকায়। তার চোখ দুটো যেন নিঝুমকে খুঁজছিল। সিয়াম মাইক্রোফোন হাতে নিয়ে গমগমে কণ্ঠে বলে, ধন্যবাদ সবাইকে, আপনাদের এই ভালোবাসা আমাকে মুক্ত করেছে। আজ এখানে ফিরে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। সিয়াম গিটার হাতে নেয়, তার চোখ স্থির নিঝুমের দিকে। নিঝুম তখনও মন্ত্রমুগ্ধের মতো সিয়ামের দিকে তাকিয়ে আছে। সিয়াম গিটার বাজাতে শুরু করে, আর তার কণ্ঠে ভেসে আসে বাতে গাভিনা গানটির সুর। তার গলায় তখন এক গভীর আবেগ আর সুরের জাদু। সিয়াম গানের প্রথম লাইনগুলো শুরু করে, প্রতিটি শব্দ যেন নিঝুমকে উদ্দেশ্য করে। গানের প্রতিটি লাইন যেন নিঝুমের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। নিঝুমের চোখে জল টলমল করছিল। সে বুঝতে পারছিল এই গান সিয়াম তাকেই উদ্দেশ্য করে গাইছে। গানের প্রতিটি শব্দ যেন তার অতীতের ভুলের কথা মনে করিয়ে দিচ্ছিল। ও আমাকেই বলেছে, ও আমার সেই দিনের অপমানের কথা বলেছে। আমি কি বোকা ছিলাম, আমি ওকে কত কষ্ট দিয়েছিলাম। সিয়ামের চোখ গান গাওয়ার সময় বারবার নিঝুমের দিকে যাচ্ছিল। তার চোখে তখন কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু প্রতিশোধের এক তীব্র শিখা। নিঝুম মনে মনে নিজেকেই দোষারোপ করছিল। গান শেষে পুরো অডিটোরিয়াম তুমুল হাততালিতে ফেটে পড়ে। ছাত্রছাত্রীরা চিৎকার করে সিয়ামের নাম ধরে ডাকছিল। সিয়াম গিটার নামিয়ে রাখে, সেই স্টেজে তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ে। তার মুখে এক বিজয়ীর হাসি, তার চোখ তখনও নিঝুমের দিকে।
সিয়াম মাইক্রোফোনের সামনে ফিরে আসে, তার কণ্ঠে এক গম্ভীরতা যা তার হাসির সাথে বেমানান। ধন্যবাদ সবাইকে। এই মঞ্চে দাঁড়িয়ে আমি আজ একজন রকস্টার। আজ আমি গর্বিত, কারণ আমি নিজের পরিশ্রম আর বিশ্বাস দিয়ে এই জায়গাটায় অর্জন করতে পেরেছি। সিয়াম একটি দীর্ঘশ্বাস নেয়, তারপর নিঝুমের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলা শুরু করে। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন নিঝুমের হৃদয়ে আঘাত হানছিল। তবে একটা কথা মনে রাখবেন, যারা মানুষকে তাদের চেহারা দিয়ে বিচার করে, তাদের পোশাক দিয়ে বিচার করে, তাদের জন্ম পরিচয় দিয়ে বিচার করে, তারা জীবনে কিছু শিখতে পারে না। মানুষের আসল পরিচয় তার চেহারা দিয়ে হয় না, তার প্রতিভা আর সম্মান দিয়ে তাকে বিচার করা উচিত। সিয়াম নিঝুমের চোখে চোখ রেখে কথাগুলো বলছিল, যেন নিঝুমের মনে প্রতিটি শব্দ গাঁথার চেষ্টা করছে। নিঝুমের চোখ ছলছল করে ওঠে, তার সমস্ত শরীর যেন কাঁপছিল। সে বুঝতে পারে সিয়াম তার অপমানের প্রতিশোধ নিতে শুরু করেছে। সিয়ামের এই প্রত্যাবর্তন শুধু তার গান বা খ্যাতি নিয়ে নয়, এটা তার এক নীরব শক্তিশালী প্রতিশোধ। সব শেষে রাত গভীর, নিঝুমের চোখে ঘুম নেই। ঘরের আলো নিভিয়ে সে বিছানায় শুয়ে আছে, হাতে ফোন। ফোনের স্ক্রিনে সিয়ামের নতুন রিলিজ হওয়া গানের মিউজিক ভিডিও চলছে। গিটারের কর্ডগুলো যখন বাজছে, সিয়ামের কণ্ঠস্বর তার কানে বাজছে। নিঝুমের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। এই সেই সিয়াম, যে একদিন কলেজের সবচেয়ে আনস্মার্ট নিরীহ ছেলেটি ছিল, যাকে সে একদিন এত তুচ্ছ জ্ঞান করেছিল। এখন তার প্রতিটি স্টেপ, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি গান নিঝুমকে তীব্রভাবে আকর্ষণ করছে। নিঝুম আপন মনে বিড়বিড় করে, বিশ্বাস করতে পারছি না, এই সেই সিয়াম। তার মনে পড়ছে সিয়ামের প্রথম কলেজের দিনগুলো, তেল চিটচিটে চুল, পুরনো শার্ট, আর চোখে সেই ভারী চাহনি। আর এখন সিয়ামের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢুকে নিঝুম, দেখে তার নতুন স্টাইলিশ লুক, টি শার্টের ওপর লেদার জ্যাকেট, চোখে সানগ্লাস আর মুখে আত্মবিশ্বাসের ঝলক। ও মাই গড, এই ছেলেটা এতটা বদলে গেছে, কত কিউট হয়ে গেছে এখন। ইস! তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, যা একই সাথে বিস্ময়, আকর্ষণ। সিয়ামকে নিয়ে তার মুগ্ধতা এখন আর লুকানো নেই। সে সিয়ামের প্রতিটি সাক্ষাৎকার দেখছে, যেখানে সিয়াম সাবলীলভাবে কথা বলছে, তার ব্র্যান্ডের সাফল্যের কথা বলছে। নিঝুম মুগ্ধ হয়ে শুনছে, যেন সিয়ামের কণ্ঠের প্রতিটি শব্দ তার হৃদয়ে গিয়ে আঘাত করছে। মনে মনে বলে, কি রে নিঝুম, তুই তো দেখছি একদম পাগল হয়ে যাচ্ছিস। সাথে সাথে এই মনটা খারাপ হয়ে যায়। আমি তো এটাই চেয়েছিলাম সিয়াম, ঠিক এমনটাই দেখতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু হুট করে এক ঝড় এসে সব শেষ করে দিয়েছিল। কিন্তু আজ আমার মনে হচ্ছে সেই ঝড় আর আমাদের পাবে না। নির্ভয়ে এখন আমি তোমাকে আপন করে নিতে পারবো। আই লাভ ইউ সিয়াম। ফোনের স্ক্রিনে ভেসে থাকা সিয়ামের ছবিতে চুমু দিয়ে সে ফোনটা বুকের ওপর রাখে, চোখ বন্ধ করে। সিয়ামের মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। মনের মধ্যে কেমন অদ্ভুত একটা অনুভূতি, গভীর আকর্ষণ আর এক অব্যক্ত ভালো লাগা বাসা বেঁধেছে। সে মনে মনে সিয়ামকে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এক সপ্তাহ পর নিঝুম তার বান্ধবীদের সাথে কলেজের ক্যাফেটেরিয়ায় বসে গল্প করছে। কথার মোড় ঘুরতে সিয়ামের প্রসঙ্গ আসে। নিঝুমের কণ্ঠে উত্তেজনা। সিয়াম কেমন বদলে গেছে, তাই না? রিয়া হাসে। বদলে তো যাবেই রে, ও এখন স্টার। আমরা তো ভেবেছিলাম ও জীবনে কিছু করতে পারবে না। তিশা বলল, হ্যাঁ, আমি ওকে সেদিন দেখেছিলাম একটা ফাংশনে। ওর পেছনে কম করে হলেও 10-15 বডিগার্ড ছিল। সেলিব্রিটি মানেই তো এই। আরেক বান্ধবী মিতু যোগ করে। সিয়ামের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বডিগার্ড মানে ওর কাছে পৌঁছানো এত কঠিন? সে একটি দীর্ঘশ্বাস ফেলে। আমি ওকে ফলো করার চেষ্টা করছিলাম, কিন্তু ওর কাছে যাওয়াটাই তো কঠিন। ও এখন যেন অন্য জগতের মানুষ। তার কণ্ঠস্বরে স্পষ্ট হতাশা। ইস, সেই দিন যদি আমি এমন বাজে ব্যবহার না করতাম। রিয়া নিঝুমের দিকে তাকিয়ে বলে, তোর কি হয়েছে বল তো নিঝু? তুই সেদিন শিয়ামকে পাত্তাই দিসনিস, হঠাৎ ওর জন্য এত আপসেট কেন? দর্শকদেরকে একটা কথা বলে রাখি, নিঝুম কেন সিয়ামের সাথে তেমন করেছিল সেটা শুধু তিশা ছাড়া আর কেউ জানে না। নিঝুম ইতস্তত করে বলে, না মানে ও এখন এত সাকসেসফুল, স্মার্ট, আর ওর গানগুলো জাস্ট অসাধারণ। সে নিজের কথাতেই যেন ডুবে যায়। জানিস, আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, ওকে কাছে পাওয়ার একটা তীব্র ইচ্ছা হচ্ছে, কিন্তু কিভাবে? মিতু একটু মুচকি হেসে বলে, ইচ্ছে তো হবে, হিরো টাইপ দেখতে হয়েছে, আর টাকাও তো এখন অনেক। তবে যা করেছিস
তাতে তোকে পাত্তা দিবে বলে মনে হয় না। ওর তো এখন লাখ লাখ ফ্যান ফলোয়ার, হাজার হাজার মেয়ে ওর জন্য পাগল। নিঝুমের মন খারাপ হয়ে যায়। সে চুপচাপ কফিতে চুমুক দেয়। সিয়ামের সাথে দেখা করা এখন প্রায় অসম্ভব। সে এখন শুধুই একজন সেলিব্রিটি। তার নাগাল পাওয়া নিঝুমের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সিয়ামকে নিয়ে নানা খবর, সোশ্যাল মিডিয়ায় তার ছবি, তার গানের ভিডিওগুলো নিঝুমের অস্থিরতা আরো বাড়িয়ে তোলে। সে নিজেকে ধিক্কার দেয়, কেন সেদিন এমন ব্যবহার করেছিল। কয়েকদিন পরের ঘটনা, নিঝুম কলেজ থেকে বেরোচ্ছে, অন্যমনস্কভাবে হাঁটছে। হঠাৎ দেখে কলেজের গেটের বাইরে একটা কালো গাড়ির সামনে সিয়াম দাঁড়িয়ে আছে। তার আশেপাশে কয়েকজন বডিগার্ড। সিয়াম ফোনে কথা বলছে। নিঝুমের বুক ধড়ফড় করে ওঠে। এই সুযোগ, সে দ্রুত পায়ে সিয়ামের দিকে এগিয়ে যায়। সিয়াম? নিঝুমের কণ্ঠস্বরে হালকা কাঁপুনি। সিয়াম ফোন নামিয়ে তাকায়। তার চোখে কোনো বিরক্তি বা প্রতিশোধের ছাপ নেই, বরং এক ধরনের শান্ত কৌতূহল। সে হাসে। আরে নিঝুম, কেমন আছো? তার কণ্ঠস্বর নিঝুমের কাছে যেন এক নতুন সুর। আগে এই কণ্ঠস্বরে সবসময় একটা জড়তা আর ভয় মেশানো থাকতো। এখন তাতে আত্মবিশ্বাস আর এক ধরনের উষ্ণতা। নিঝুমের মনে হলো তার পায়ে তলা থেকে মাটি সরে যাচ্ছে। সিয়াম তাকে চিনেছে, আর কোনো প্রতিশোধের চিহ্ন নেই। সে থতমত খেয়ে যায়। আমি আমি ভালো আছি, তুমি কেমন আছো? সিয়াম হালকা হেসে উত্তর দেয়, আমিও ভালো আছি। কি খবর বলো, অনেকদিন পর দেখা। হ্যাঁ, আসলে আমি তোমার গান শুনি আজকাল, খুব ভালো লাগে, বিশেষ করে বাতে হে কাবিনা গানটা। নিঝুমের মুখ লাল হয়ে যায়। সে সিয়ামের চোখে চোখ রাখার সাহস পায় না। তোমার নতুন অ্যালবামটা তো অসাধারণ, খুব হিট হয়েছে। সিয়াম স্মিত হেসে মাথা নাড়ে। ধন্যবাদ, তোমাদের ভালোবাসা আছে বলেই সব সম্ভব হচ্ছে। সে নিঝুমের দিকে ঝুঁকে আসে, কণ্ঠস্বরে হালকা খুনসুটির সুর। তা তুমি কি আমার ফ্যান হয়ে গেছো নাকি আজকাল? আগে তো বন্ধু ছিলে। নিঝুমের মুখ আরো লাল হয়ে যায়। না মানে, আসলে তোমার পরিবর্তনটা খুবই আশ্চর্যজনক। আমি মুগ্ধ। আমি আমি সেই দিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম সিয়াম, আমি সত্যি লজ্জিত। সিয়াম কিছুক্ষণ নিঝুমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে কোনো রাগ বা ঘৃণা চিহ্ন নেই। অতীতের কথা মনে রেখে কী লাভ বলো, মানুষ তো বদলায়। আমি বদলেছি, তুমিও নিশ্চয়ই বদলেছ। তার কণ্ঠস্বরে যেন এক ধরনের সহানুভূতি। সিয়াম আবার বলে, আসলে আমি সেদিন তোমার উপর রাগ করিনি, হয়তো আমারও কিছু বলছিল। যা ঘটে গেছে সেটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। নিঝুম অবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে থাকে। সে যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ম্যাচিওর মনে হচ্ছে সিয়ামকে। তার প্রতিশোধের স্পৃহা নেই, বরং এক ধরনের উদারতা। তুমি সত্যি অসাধারণ সিয়াম। আমারও সেদিন নিজেকে খুব খারাপ লেগেছিল, মনে হচ্ছিল আমি একটা জঘন্য কাজ করেছি। সিয়াম আবারও হাসে। ঠিক আছে, বাদ দাও সব, পুরনো দিনের কথা ভুলে যাও। তুমি এখন কোথায় যাচ্ছ? নিঝুম মৃদুস্বরে উত্তর দেয়, আমি বাসায় ফিরছিলাম। ও ঠিক আছে, তাহলে আমি এখন চলি, আমার একটা মিটিং আছে, পরে কথা হবে। আচ্ছা শোনো। বলো। প্লিজ ওই দিনের জন্য আমাকে ক্ষমা করে দাও। আরে বললাম তো আমি কিছু মনে করিনি। তাও তোমার মুখে শুনলে শান্তি পাবো। আচ্ছা যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, আমি কিছু মনে করিনি। এবার হয়েছে তো? ধন্যবাদ। ধন্যবাদ কেন? মাফ করে দেওয়ার জন্য। তুমি সত্যি আগের মতো পাগলি রয়ে গেছো। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, চললাম, বাই। সিয়াম হাত নেড়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। তার বডিগার্ডরা সিয়ামকে ঘিরে রাখে। নিঝুম মুগ্ধ চোখে সিয়ামে চলে যাওয়া দেখে। ইস, আমার সিয়াম, আমার কলিজাটার মন এখনো আগের মতোই আছে। আমার সিয়াম কোনো প্রতিশোধের কথা বলেনি, তার চোখে ছিল না কোনো ঘৃণা। উল্টো সে এখন আমাকে পছন্দ করে। অন্য কেউ হলে তো আমার উপর প্রতিশোধটাই নিত, কিন্তু আমার সিয়াম প্রতিশোধ নিতে জানে না। এর জন্যই তো আমি তাকে এতটা ভালোবাসি। ঠিক সেই ছোট ছোট বাচ্চাগুলোর খোলা মনের মতোই তার মন। যেদিন ওকে প্রথম দেখেছিলাম বাচ্চাদের সাথে খেলা করতে, সেই দৃশ্যটা এখনো তার মনে আছে। আর আজকের ঘটনা নিঝুমের মনের গভীরে এক নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। বুঝতে পারছি দর্শকরা, আপনারা মনে হয় কনফিউজড হয়ে যাচ্ছেন, তাই না? কনফিউজড হওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। আসল গল্প মাত্র শুরু হলো। কয়েকটা টুইস্ট আসবে, সেগুলো থেকে সব কনফিউশন দূর হয়ে যাবে। কেটে যায় আরও এক সপ্তাহ। একদিন কলকাতার এক নিরিবিলি কফি শপ, ব্যস্ত শহরে কোলাহল থেকে দূরে।
এক শান্ত পরিবেশে সিয়াম তার ল্যাপটপে কিছু সুর নিয়ে কাজ করছিল। তার মুখে সৃজনশীলতার ছাপ, চোখে চিন্তার গভীরতা, পাশে রাখা তার প্রিয় ডায়েরি যেখানে গানের কথা আর সুরের ছক আঁকা। হঠাৎ করে তার টেবিলে এক মৃদু শব্দ হয়। সিয়াম মাথা তুলে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে নিঝুম, তার মুখে এক দ্বিধা ভরা হাসি, চোখে এক অদ্ভুত আলো। সিয়ামের মনটা যেন এক মুহূর্তেই থমকে যায়। সে আশা করেনি নিঝুমকে এখানে দেখতে পাবে। সিয়াম একটু অবাক হয়ে বলে, নিঝুম, তুমি এখানে? নিঝুমের শান্ত কণ্ঠ মৃদু হেসে বলে, হ্যাঁ আমি। কি ভাবলে তুমি একা একা কফি শপে বসে সুর বানাবে আর আমি জানতে পারবো না? তোমার তো আজকাল খুব নাম ডাক, আর এই কফি শপটা তোমার খুব প্রিয়, তাই না? হ্যাঁ, এটা আমার প্রিয় জায়গা, কিন্তু তুমি কিভাবে জানলে? আরে বাবা, আমি না জানলে আর কে জানবে? তোমার তো আজকাল অনেক ফ্যান, আর আমি তো তোমার একজন, মানে বলতে পারো পুরনো পরিচিত। তোমার ব্যাপারে একটু খোঁজখবর তো রাখতেই পারি। সিয়াম নিঝুমের কথা শুনে একটু ইতস্তত করে। তার মনে সেই অপমানের স্মৃতিগুলো আবার উকি দেয়, কিন্তু নিঝুমের চোখে এখন কোনো অহংকার নেই, শুধু এক অদ্ভুত নরম আলো। বসবে না? তুমি না বললে বসি কি করে? বসো। ধন্যবাদ। নিঝুম সিয়ামের উল্টো দিকে চেয়ারে বসে বলে, তুমি তো আজকাল খুব ব্যস্ত, তোমার সাথে দেখা করাই মুশকিল, তাই ভাবলাম আজ সাহস করে নিজেই চলে আসি। ব্যস্ততা তো একটু আছে, নতুন গান নিয়ে কাজ করছি। আর তুমি কেমন আছো? ভালো নেই সিয়াম, একদম ভালো নেই। জানো, তোমার সেই দিনের কথাগুলো আমার বুকে এসে বেঁধেছে। আমি জানি আমি তোমার সাথে খুব অন্যায় করেছিলাম। আমি তার জন্য আবারও ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? একজন মানুষকে কয়বার ক্ষমা করা যায়? সেদিন তো বলেছিলামই। নিঝুম সিয়ামের দিকে তাকিয়ে আছে, তার চোখে চোখ রেখে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আর তোমার ঘৃণা করার অধিকার আছে, কিন্তু আমি তোমাকে বলতে চাই সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর আজ আমি সেই ভুলের জন্য নিজেকে প্রতিদিন ধিক্কার দিচ্ছি। সিয়াম নিঝুমের কথা মনোযোগ দিয়ে শোনে। নিঝুমের চোখে যে কষ্ট, তা তার অভিনয় মনে হয় না। জানি তোমার হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করতে এসেছি। তুমি কি আজ রাতে আমার সাথে ডিনারে যাবে? আমি তোমাকে বোঝাতে চাই সেই দিন কেন আমার তেমন লেগেছিল। আমার মনে হয় তোমার এটা জানা উচিত। সিয়াম নিঝুমের প্রস্তাব শুনিয়ে অবাক হয়। সে ইতস্তত করে। তার মনে প্রতিশোধের ভাবনা থাকলেও নিঝুমের চোখে এই আকুতি তাকে ভাবায়। সিয়াম একটু দ্বিধা নিয়ে বলে, ডিনার? আমি ঠিক বুঝতে পারছি না। আর কোথায়? কোথায় সেটা তুমিই ঠিক কর সিয়াম। তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব, শুধু একটা সুযোগ দাও। সিয়াম কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে হয় নিঝুমকে সুযোগ দেওয়া উচিত, অন্তত তার মনোভাব বোঝার জন্য। তার প্রতিশোধের ভাবনা থেকে সরে এসে সে নিঝুমের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। ঠিক আছে, আমার বাড়িতে এসো। নিঝুমের মুখে হাসি ফোটে, তার চোখে এক ঝলক আনন্দ। সত্যি? ধন্যবাদ সিয়াম, তুমি সত্যি খুব ভালো। তোমার ঠিকানাটা বলো। সিয়াম ঠিকানা দিয়ে দেয়। নিঝুম খুশি মনে বিদায় জানায়। ধন্যবাদ সিয়াম, আমার জন্য অপেক্ষা কর, সঠিক সময় চলে আসব। রাত 8টা। সিয়ামের পেন্ট হাউস, বাইরে কড়া নিরাপত্তা। একটি বিলাসবহুল গাড়ি এসে বাড়ির সামনে থামে। নিঝুম নেমে আসে। তাকে দেখে দেহরক্ষী আটকাতে চায়, কিন্তু সিয়াম থামিয়ে দেয়। সিয়াম দূর থেকে বলে, ওকে ভেতর আসতে দাও। নিঝুম গাড়ি থেকে নেমে আসে। তার মুখে এক ঝলমলে হাসি। সে আজ একটি চমৎকার ড্রেস পরে এসেছে। সিয়ামের দিকে এগিয়ে আসে। সিয়াম, এসে গেছি, আমি ঠিক সময় মতো চলে এসেছি। সিয়াম মৃদু হেসে বলে, হ্যাঁ, ভেতরে এসো। তারা ভেতরে প্রবেশ করে। পেন্ট হাউসের বিলাসবহুল লিভিং রুমে প্রবেশ করে নিঝুম মুগ্ধ হয়ে চারিদিকে তাকায়। আধুনিক সাজসজ্জা, বড় বড় কাচের জানালা দিয়ে শহরের আলো ঝলমলে দৃশ্য দেখা যাচ্ছে। টেবিলের ওপর সুন্দর করে ডিনার সাজানো। ওয়াও সিয়াম, তোমার বাড়িটা তো অসাধারণ। আমি তো ভাবতেই পারিনি তুমি এত সুন্দর একটা জায়গায় থাকো। হ্যাঁ, এটা আমার নতুন ঠিকানা। মামুন স্যারই সব ব্যবস্থা করে দিয়েছেন। বসো। তারা ডাইনিং টেবিলে মুখোমুখি বসে। সিয়াম নিঝুমের প্লেটে খাবার তুলে দেয়। পরিবেশকেরা নীরবে তাদের কাজ করে যাচ্ছে। জানো সিয়াম, সেই দিন কলেজের অনুষ্ঠানে তোমার গানটা শুনে আমার চোখ থেকে জল আসছিল। তোমার সেই গান বাতে কাবিনা,
আমার মনে হয়েছে যেন তুমি আমাকে উদ্দেশ্য করে গাইছিলে। সিয়াম নিঝুমের চোখে চোখ রাখে, তার কণ্ঠে এক রহস্যময় সুর। হতে পারে, গান তো আর শুধু সুর আর কথা দিয়ে হয় না। গান গাইতে গেলে অনুভূতি লাগে, আর সেই অনুভূতিগুলো যখন সত্যি হয় তখন তা মানুষের হৃদয়ে পৌঁছায়। নিঝুম সিয়ামের দিকে একটু ঝুঁকে বলে, তোমার গান শুনে মনে হয়েছে তোমার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, আর সেই কষ্ট থেকে তুমি এত সুন্দর গান গাইতে পারো। আমি তোমার কষ্টটা ভাগ করে নিতে চাই সিয়াম। তুমি কি আমাকে তোমার কষ্টের ভাগিদার করবে?